হ্যালো, একজন প্লিজ কাইন্ডলি জানাবেন যে কথা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসটা। আসলে ক্লাসটা একটু বড়। আমরা রেটিনার অ্যানাটমিও পড়বো, সাথে হলো ভিজুয়াল পাথওয়ে পড়বো। ভিজুয়াল পাথওয়ে ডিফেক্ট গুলো আজকে আমরা পড়বো না, তবে ভিজুয়াল পাথওয়ে আমরা এমন ভাবে পড়বো যাতে ভিজুয়াল পাথওয়ে ডিফেক্ট গুলা এখান থেকে আমরা বুঝতে পারি। নেক্সট কোন একটা ক্লাসে ইনশাল্লাহ ডিফেক্টও আলোচনা হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না, আধা ঘন্টা লাগবে হয়তো। তো আজকের ক্লাসটা একটু লম্বা হবে, তো আপনাদেরকে ক্লাসের মাঝখানে আমি বিরতি দেব 10 মিনিট। রেটিনা পড়ায় দেন বিরতি, দেন হচ্ছে হলো ভিজুয়াল পাথওয়ে। আসেন শুরু করি ক্লাস। Recording in progress. আপনাদের আজকের ক্লাসটা ইনশাল্লাহ রেকর্ডিং থাকবে এবং অ্যাপসে অ্যাভেলেবল থাকবে। তো আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ মুহতাসিম হক আলভী, এক্সপ্রেস পার্ট টু ট্রেনিং ভিক্টর রেটিনা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আছি। আজকে আপনাদের ক্লাসের টপিক হচ্ছে হলো রেটিনা এন্ড ভিজুয়াল পাথওয়ে। তো আসেন আমরা ক্লাস শুরু করি। ওকে, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমাকে একটু প্লিজ জানাবেন। জি, দেখা যাচ্ছে। ওকে, তো শুরু করি। আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসে এখানে আমি যত সম্ভব বেশি পারছি ছবি দেওয়ার ট্রাই করছি। ছবি দেওয়ার উদ্দেশ্য হলো এটা যে পরীক্ষার হলে লেখা আমাদের আসলে মনে থাকে না, কিন্তু ভিজুয়াল মেমোরি খুব ভালো কাজ করে। তো ছবিগুলো আজকে আসেন বুঝে নিই, তাহলে আর পরীক্ষার হলে কোনো আমাদের সমস্যা হবে না। আচ্ছা, তো আমরা প্রথমেই যে জিনিসটা পড়বো হচ্ছে হলো লেয়ার্স অফ রেটিনা। আপনারা এই জিনিসটা আসলে জানেন, হ্যাঁ, রেটিনা লেয়ার গুলো তো আমি একবার করে বলে আসতেছি। দেখেন, ফ্রম ইনার টু আউটার আর আউটার টু ইনার, হ্যাঁ, যেটাই হোক আপনি যে কোনো একটা প্যাটার্নে শিখবেন। তো আমরা দেখেন ইনার টু আউটার গুলা কি কি আছে। হ্যাঁ, যদিও আমি পড়ি হচ্ছে হলো এই জিনিসটা আউটার টু ইনার। তো এখানে লেখার সময় এটা এভাবে করে লেখা। আসেন আমরা উল্টা দিক থেকে এই জিনিসটা পড়ি। হ্যাঁ, কি কি থাকবে দেখেন। রেটিনার পিগমেন্ট এপিথেলিয়াম, দেন হচ্ছে হলো লেয়ার অফ রড এন্ড কোন, এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন। তারপরে হলো আউটার দুইটা লেয়ার, কি আউটার নিউক্লিয়ার, আউটার প্লেক্সিফর্ম। এটা সবসময় মনে রাখবেন যে আগে নিউক্লিয়ার দেন হলো প্লেক্সিফর্ম। সো এরকম ভাবে আবার ইনারের দুইটা লেয়ার, কি ইনার নিউক্লিয়ার, ইনার প্লেক্সিফর্ম লেয়ার। দেন হচ্ছিল গ্যাংলিয়ন সেল লেয়ার, নার্ভ ফাইবার লেয়ার, আর হলো ইন্টারনাল লিমিটিং মেমব্রেন। তো নামগুলো এখন যারা একদম নতুন অপথ্যালমোলজিতে, তাদের কাছে নামগুলো একটু অন্যরকম লাগতে পারে, কঠিন লাগতে পারে, কিংবা মনে হতে পারে যে এই সিরিয়ালটা আমি কিভাবে মনে রাখবো। আসেন আমরা ব্রেক ডাউন করি, জিনিসটা খুব সহজ হয়ে যাবে, তখন সবাই পারবো আমরা ইনশাল্লাহ। তো ফার্স্টে আমরা কিছু কথাবার্তা শুনিয়ে আসেন অপটিক ডিস্ক নিয়ে, ঠিক আছে? দেখেন ছবিটাতে দেখতেই পাচ্ছেন এখানে যে এখানে অপটিক ডিস্ক, অপটিক কাপ, আর হলো নিউরো রেটিনাল রিম। হ্যাঁ, এখানে তিনটা অংশ আমরা দেখতে পাচ্ছি। তো আসেন আমরা টেক্সটটা দেখি কি লেখা। এটা কালারটা কিরকম, কালারটা হলো পেল পিঙ্ক। এটার সাইজ হচ্ছিল যে 1.5 মিলিমিটার। অল লেয়ার্স টার্মিনেট এক্সেপ্ট নার্ভ ফাইবার লেয়ার। তার মানে এইখানে অপটিক ডিস্কে এসে যখন হলো কনভার্জ করে গ্যাংলিয়ন সেলের অ্যাকশন গুলা, দ্যাট ইজ হলো নার্ভ ফাইবার গুলা, সবগুলা হলো এখান থেকে ঢোকে। এখানে আর অন্য কোনো লেয়ার থাকে না এক্সেপ্ট হচ্ছে হলো নার্ভ ফাইবার লেয়ার। আর ফিজিওলজিক্যাল কাপ এটা কি, এটা হচ্ছে হলো সেন্ট্রাল ডিপ্রেশন। আপনারা দেখতেই পাচ্ছেন এই অপটিক কাপ। দেন হচ্ছে হলো এটা সম্পর্কে জানতে হবে যে এটার সাইজ, শেপ, পজিশন আর ডেপথ ভ্যারি করে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, সবার কাপ ডিস্ক রেশিও সমান থাকবে না। এখান থেকে কি এটা সিগনিফিকেন্স, এটা হলো যে সেন্ট্রাল রেটিনাল ভেসেল এখান থেকে ইমার্জ করে। দ্যাট ইজ হলো যে আপনার আই বলের পিছন থেকে যখন সেন্ট্রাল রেটিনাল আর্টারি প্রবেশ করে, এখানে থেকেই সে ঢুকে, এখান থেকেই সে বের হয় এই অপটিক ডিস্ক দিয়ে।
এবং এখান থেকে বের হয়ে সে যতগুলা ভাগ হয় সেই ভাগে বের হয়ে যায়। আসলে পরে যাই আমরা আরো কিছু ল্যান্ডমার্ক সম্পর্কে জানবো। তো ল্যান্ডমার্ক গুলো সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদের যে জিনিসটা জানতে হবে দ্যাট ইজ ছিল যে ম্যাকুলা। ম্যাকুলা জিনিসটা কি? ম্যাকুলার অনেকগুলা সিনোনিমস আছে। দেখেন, এটা একটা হচ্ছিল যে পোস্টেরিয়র পোল, ম্যাকুলা লুটেয়া, সেন্ট্রাল রেটিনা আর এরিয়া সেন্ট্রালিস। যেই নামেই পরীক্ষায় আসুক সব একই কথা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি জানবো? এখান থেকে আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা আমার জানা সেটা হলো এখানকার সাইজটা। হ্যাঁ, এটা কত? দেখেন, এর আগে আমরা পড়লাম অপটিক ডিস্ক ছিল 1.5 মিলিমিটার। হ্যাঁ, এটা কেন এতটা ইম্পর্টেন্ট? কারণটা হচ্ছে যে আপনি চোখের ভিতরে যখন অপথলমোস্কোপি করবেন তখন আপনার কিন্তু ওখানে মেজারমেন্ট নেওয়ার বা মাপার আর কোনো ওয়ে নাই। তাহলে আপনি কি করতে পারেন? আপনি ধরেন একটা এমন একটা বিম ফেললেন চোখের ভিতরে যে লাইটটার হাইট হচ্ছে হলো এমন যে হলো এই আমার অপটিক ডিস্কের সমান। আমি বলতে চাচ্ছি এই ধরনের এরকম আমি একটা লাইট ওয়েভ ফেললাম, হ্যাঁ ঠিক এরকমই আড়াআড়ি। তাহলে এই মাপটা আমি পেয়ে গেলাম যে হলো এই যতক্ষণ পর্যন্ত এই অপটিক ডিস্কের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই লাইটটা না ধরতেছে আমি ধরে নেবো যে এটা 1.5 হচ্ছে না। যেই এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটা চলে আসলো আমরা ধরে নিলাম এটা 1.5 পেয়ে গেছে। তাহলে এইটাই এখন আমার একটা স্কেল, মেজারিং স্কেল। এইটাকে আমি হলো এখন স্ট্যান্ডার্ড ধরে আমি হলো বাকি সব মাপঝোপ গুলা করবো। তাহলে যে এই কথা থেকে সেই কাজ। দেখেন, 5.5 মিলিমিটার মানে হলো 3.5 ডিস্ক ডায়ামিটার। এটাই হচ্ছে ডিডি বা ডিস্ক ডায়ামিটার, যেটা হচ্ছে যে ওয়ান ডিস্ক ডায়ামিটার ইজ ইকুয়াল টু 1.5 মিলিমিটার। আর 18 ডিগ্রি হলো এটা কোণ তৈরি করবে, কিংবা আপনি 15 ডিগ্রিও বলতে পারেন। এটা 15 ডিগ্রি আর 18 ডিগ্রি দুইটাই বলা আছে বইতে। ভিজুয়াল ফিল্ড সে 15 ডিগ্রি তৈরি করবে। ওকে, দেন আমাদের যেটা জানতে হবে সেটা হলো ফোবিয়া, ফোবিওলা আর হলো ফোবিয়াল অ্যাভাস্কুলার জোন। আচ্ছা দেখেন, আমরা আসলে ছবিটা দেখি। ছবিতে দেখা যাচ্ছে, দেখেন বড় যে সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে হলো যে ফোবিয়া। আচ্ছা, তার ভিতরে তুলনামূলক ছোট জায়গাটা হলো যে ফোবিয়াল অ্যাভাস্কুলার জোন, দেন হচ্ছে হলো যে আরো ভিতরে থাকে ফোবিওলা। দেখেন, ফোবিয়ার কথা কি বলা, এটার আরেকটা নাম হলো ফোবিয়া সেন্ট্রালিস। আচ্ছা, এটার স্পেশালিটি কি এটা আমাদের জানতে হবে। এটা একটা ডিপ্রেশন, এটা জাস্ট এরকম গর্ত হয়ে গেছে। কি এটার সুবিধাটা কি? এটা এন্টায়ারলি কোনস। তার মানে আমরা বুঝতেই পারলাম যে এখানে কোনো রড নাই এবং এর কাজটা কি হবে? এটা হচ্ছে ফোটোপিক ভিশন। ফোটোপিক ভিশন। আচ্ছা, আর ফোবিয়ার মাপটাও আমি কিভাবে নেব? ফোবিয়ার মাপটাও আমি ওই যে সেই ক্যালিব্রেট করে রাখছিলাম আমার ওই বিমটা। হ্যাঁ, যে হলো 1.5 মিলিমিটার কখন হয়, কখন হয় হচ্ছিল যখন এক ডিস্ক ডায়ামিটার হয়। তাহলে আমি হলো এক ডিস্ক ডায়ামিটার পরিমাণ ম্যাকুলার সেন্ট্রালে যখন আমি মাপটা পেয়ে গেলাম, বুঝে গেলাম যে আমি ফোবিয়ার মাপটা পেয়ে গেছি। সেটা তাহলে কত? 1.5 মিলিমিটার কিংবা ওয়ান ডিস্ক ডায়ামিটার, অথবা সেটা হলো ভিজুয়াল ফিল্ডে কোণ তৈরি করে মাত্র 5 ডিগ্রি। এটা থিকনেস কত? এটা থিকনেস হচ্ছিল 250 মাইক্রন। ফোবিওলা। আচ্ছা, ফোবিওলাতে কি স্পেশালিটি আছে দেখেন, এখানে বেশ কয়েকটা লেয়ার নেই। কি কি লেয়ার নেই আমরা আপাতত সেটা জানবো না, আমরা জাস্ট জেনে রাখি যে বেশ কয়েকটা লেয়ার নেই। আমরা একটু পরে পড়বো এর কি কি লেয়ার নেই এবং বুঝতেও পারবো তখন। আসলে আমরা এখন জাস্ট এটা সম্পর্কে সাইজটা জানি। সাইজটা কত? 350 মাইক্রন, অথবা হলো যে 0.35 মিলিমিটার, অথবা ডিস্ক ডায়ামিটার হিসেবে মনে রাখতে পারেন। এটার জন্য ডিস্ক ডায়ামিটার জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এটার ক্ষেত্রে ইম্পর্টেন্সটা হচ্ছে যে এটা থিকনেসটা জানতে হবে, যেটা হলো 130 মাইক্রন। এই মাপটা আপনারা প্লিজ এটা ঠিক করে নেবেন। এই জিনিসটা ইয়াতে একটু ভুল আছে। ফোবিয়া এবং ফোবিওলা দুইটার থিকনেসের কথাই আমাদের যে টেক্সট বই খুরানা সেটাতে একটু ভুল লেখা আছে। এটা হলো উলফের থেকে যে ভ্যালু গুলো সেটা এখানে নেওয়া হয়েছে। আপনারা এই চার্টটা ফলো করবেন, তাহলে বেটার হবে ইনশাল্লাহ। আচ্ছা, ফোবিয়াল অ্যাভাস্কুলার জোন। হ্যাঁ, দেখেন এই জিনিসটা কি, এটা হচ্ছে হলো যে ফোবিয়ার ভিতরে কিন্তু আবার ফোবিওলার বাইরে। তার মানে কি দেখেন, ফোবিয়ার ভিতরে ফোবিওলার বাইরে। তার মানে এই যে এই জায়গাটুকু, এই যে এই জায়গাটুকু, এই জায়গাটুকু, এই জায়গাটুকু কেন ফাজ বলা হয় বা ফোবিয়াল অ্যাভাস্কুলার জোন? কারণ হলো এটাতে কোনো ব্লাড ভেসেল নাই। এটার এভারেজ কত? এটার এভারেজ হচ্ছিল কানস্কিতে লেখা 600 মাইক্রন বা 0.6 মিলিমিটার এটা ডায়ামিটার। আসলে আমরা আরো কয়েকটা ল্যান্ডমার্ক সম্পর্কে জানি। ল্যান্ডমার্ক গুলো একবার যদি আমরা জেনে যাই দেন আমাদের কাছে বাকি আরো লেয়ার গুলো পড়লেই হয়ে যাবে। তাহলে আরেকটা কি ল্যান্ডমার্ক? এটা হলো আম্বো। আম্বোর আরেকটা কি নাম? ক্লিভাস অথবা ফোবিয়াল লাইট রিফ্লেক্স। এটা কি? এটা ডিপ্রেশন। হ্যাঁ, ফোবিয়া নিজে একটা ডিপ্রেশন। সেই ডিপ্রেশনের ভিতরে আরো যখন আপনি ডিপ্রেশনটা পাবেন সেটাই হচ্ছে হলো যে আম্বো। সেটা তাহলে কই থাকতেছে? ফোবিয়ার ভিতরে থাকে ফোবিওলা,
ফোবিয়ার সেন্টার পয়েন্টে থাকে ফোবিওলা। ফোবিওলারও একদম যে এই আপনি এই ডিপেস্ট যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো আম্বো। এটা কি করে, এটা হলো যখন আপনি লাইট ফেলেন এটার উপরে সুন্দর করে চকচক করে, এটা হলো এটা সিগনিফিকেন্স, এটি করেসপন্ডিং টু লাইট রিফ্লেক্স। আচ্ছা, আরো দুইটা জিনিস জানবো আমরা, সেটা হলো প্যারাফোবিয়া আর হলো পেরিফোবিয়া। প্যারাফোবিয়া হচ্ছে ফোবিয়ার ঠিক বাইরের যে জিনিস জায়গাটা সেটাই, সেটা হলো কতটুকু ফোবিয়ার চারপাশে 0.5 মিলিমিটার ডায়ামিটার ছড়ানো যে জায়গাটা সারাউন্ডিং যে এরিয়া সেটাই। এবং এই প্যারাফোবিয়ার থেকে আবার যদি 1.5 মিলিমিটার ডায়ামিটার সারাউন্ডিং এরিয়া আপনি চিন্তা করেন, সেটা হচ্ছিল যে পেরিফোবিয়া রিজন। তার মানে কে ভিতরে থাকতেছে কে বাইরে থাকতেছে এই জায়গাটা ভুল করা যাবে না। এখানে আমি আপনাদেরকে কেন জোর দিচ্ছি, এই যে দেখেন প্যারা ভিতরে, পেরি বাহিরে, এই কনসেপ্টটা আপনি পাবেন কোথায়? রেটিনাতে। ঠিক উল্টা কনসেপ্টটা আপনি পাবেন আবার যখন ভিজুয়াল কর্টেক্স করবেন। ভিজুয়াল কর্টেক্সে দেখবেন আপনি পেরি স্ট্রায়া থাকে ভিতরে, প্যারা স্ট্রায়া থাকে বাহিরে। তার মানে আমরা জাস্ট এই কথাটুকু মনে রাখি যে রেটিনার ক্ষেত্রে প্যারা ভিতরে পেরি বাহিরে, আর ভিজুয়াল কর্টেক্স এর ক্ষেত্রে উল্টা হবে, পেরি ভিতরে প্যারা বাহিরে। আমরা যখন ভিজুয়াল কর্টেক্সে যাব আমরা এই কথাটা প্রমাণটা পাবো যে এটা এখানে কিভাবে করে উল্টা। আসেন আমরা সামনে আগাই। পেরিফেরাল রেটিনা, এখানে আমাদের জাস্ট কয়েকটা ল্যান্ডমার্ক সম্পর্কে জানতে হবে। কি সেটা হচ্ছে হলো নিয়ার পেরিফেরি, মিড পেরিফেরি, ফার পেরিফেরি। নিয়ার পেরিফেরি কি? ম্যাকুলা যে আমরা পাইলাম 5.5 মিলিমিটার ডায়ামিটারের যে জায়গাটা, এখন ওই ওই যে বৃত্তাকার যে জায়গা তার বাহিরে আবার 1.5 মিলিমিটার ডায়ামিটার যে জায়গা সেটা হলো নিয়ার পেরিফেরি। মিড পেরিফেরি কোনটা? মিড পেরিফেরি হচ্ছে হলো 3 মিলিমিটার অ্যারাউন্ড যদি আপনি যান সেটা। আর ফার পেরিফেরি কোনটা? ফার পেরিফেরি হচ্ছে হলো ইকুয়েটর থেকে ওরাসেরাটা, যেটা এভারেজে হয় 6 মিলিমিটার। তার মানে আমরা মাপ তিনটা মনে রাখলেই চলবে, 1.5 মিলিমিটার, 3 মিলিমিটার আর 6 মিলিমিটার। এই যে প্রথম নিয়ার পেরিফেরি, এইটার বাইরে থাকে হলো মিড পেরিফেরি। মিড পেরিফেরি কতটুক পর্যন্ত ধরবে? যেখান থেকে নিয়ার পেরিফেরি শেষ সেখান থেকে ঠিক ইকুয়েটর পর্যন্ত। ইকুয়েটর পর্যন্ত আসলো মিড পেরিফেরি। ইকুয়েটর থেকে আমরা কাইন্ডলি মাইক্রোফোনটা মিউট রাখি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। আর দেখেন তাহলে ফার পেরিফেরি কোথায়? ফার পেরিফেরি হচ্ছে ইকুয়েটর আমি পাইলাম, ইকুয়েটর থেকে একদম রেটিনার লাস্ট লিমিট পর্যন্ত আসবো। রেটিনার লাস্ট লিমিট কোনটা? রেটিনার লাস্ট লিমিট হচ্ছিল ওরাসেরাটা। তার মানে পুরো রেটিনাই আমার কভার করে গেল, বাকি অংশটুকু কিসে? ফার পেরিফেরি। তাহলে এখন আসেন আমরা ওরাসেরাটা সম্পর্কে জানি। ওরাসেরাটা কি? এটা জানলাম যে এটা রেটিনা এন্ড হয় এবং কি হয়? সিলিয়ারি বডি শুরু হয়। এখন এই ওরাসেরাটা একটু ভ্যারিয়েশন আছে টেম্পোরালি এবং নেজালি। টেম্পোরালি ওরাসেরাটা একটু ব্রড, এটা হলো 2.1 মিলিমিটার, আর নেজালি এটা হচ্ছিল 0.7 থেকে 0.8 মিলিমিটার। কতটুকু অ্যাওয়ে ফ্রম ইকুয়েটর না জানলেও চলবে, জানতে হবে যেটা সেটা হলো এটা একটা ওয়াটারশেড জোন বিটুইন অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ভাস্কুলার সিস্টেম। দ্যাট ইজ হলো এখানে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র ভাস্কুলার যে সিস্টেমটা আছে তারা এখানে পরস্পর জাংশন করে। ওকে, সো আমরা এখন আসেন লেয়ার গুলো সম্পর্কে পড়ি। প্রথম যে লেয়ারটা আমরা পড়ব যেটা হচ্ছে হলো আরপি বা রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম। এটা কি? এটা কয় লেয়ার? এটা সিঙ্গেল লেয়ার। শেপটা কি রকম? হেক্সাগোনাল শেপ। দ্যাট ইজ হচ্ছে এরকম শেপ। ওকে, তার মানে হেক্সাগোনাল শেপ সিঙ্গেল লেয়ার। এটা কি থাকে? আউটার বেজাল ল্যামিনা কন্টেইনস নিউক্লিয়াস আর ইনার এপিকাল পার্ট উইথ মাইক্রোভিলাই কন্টেইনস মেলানোসোম। আচ্ছা, এখানে দেখেন পিগমেন্ট থাকে দুই রকমের, এটা আমাদের জানতে হবে। কি থাকে? মেলানিন থাকে আর লাইপোপ্রোটিন থাকে। আর এটা হলো ফার্মলি অ্যাডহেরেন্ট হয়ে থাকে কিসের সাথে? এটার বাইরের যে লেয়ারটা থাকে সেটার সাথে। বাইরের লেয়ারটাকে ব্রুকস মেমব্রেন, আর লুজলি অ্যাটাচড হয়ে থাকে এর ভিতরের যেই পোর্শন নিউরোসেন্সরি রেটিনা সেটা। তাহলে নিউরোসেন্সরি রেটিনা কোনটা এর সবচেয়ে কাছাকাছি থাকে? ফটোরিসেপ্টর। ফটোরিসেপ্টর মানে হলো লেয়ার অফ রড এন্ড কোন। ছবিতে আমরা দেখতে পাচ্ছি রেটিনার পিগমেন্ট এপিথেলিয়াম কোনটা? এই সাদা যে জায়গাটা, এর বাইরে থাকতেছে হলো ব্রুকস মেমব্রেন, যার সাথে খুবই শক্তভাবে অ্যাডহেয়ার হয়ে থাকে এবং লুজলি অ্যাডহেয়ার হয়ে থাকে নিউরোসেন্সরি রেটিনার সাথে। তারপরে আমি যদি রেটিনার ডিটাচমেন্ট হয় তাহলে কোন জায়গায় হবে? আমার এই ব্রুকস মেমব্রেনের সাথে ডিটাচ হবে নাকি নিউরোসেন্সরি রেটিনার সাথে ডিটাচমেন্ট? সোজা কথা, নিউরোসেন্সরি রেটিনার সাথে হবে। এবং ডিটাচমেন্ট হয়ে গেলে এখানে সাধারণত কোনো ফ্লুইড থাকে না। ডিটাচমেন্ট হয়ে গেলে এখানে ফ্লুইড ঢুকবে এবং সেটাকে তখন বলা হবে সাব রেটিনাল ফ্লুইড।
আর আরেকটা স্পেশালিটি আছে, সেটা হলো আরপি গুলা যখন ফোবিয়াতে যাবে তারা হয়ে যাবে টলার, থিনার আর মোর নিউমেরাস, এবং সেখানে লার্জার মেলানোসোম থাকবে। আরপি এর ফাংশনটা কি দেখেন, আরপি হচ্ছে ভাইয়া এটা কি লিখছিলেন? সাবরেটিনাল এফ তে কি? সাবরেটিনাল সাবরেটিনাল ফ্লুইড। সাবরেটিনাল ফ্লুইড। ফ্লুইড। জি থ্যাংক ইউ। আচ্ছা, আসেন আমরা এটার ফাংশনটা পড়ি। এটার প্রথম যে ফাংশনটা সেটা হলো যে সে আউটার ব্লাড রেটিনাল ব্যারিয়ার সে গঠন করে। এখন কিভাবে করে করে, এই যে হেক্সাগোনাল যে সেল গুলো আছে এরা পরস্পর পাশাপাশি টাইট জাংশন দিয়ে যুক্ত থাকে। টাইট জাংশন, এই টাইট জাংশন কি করে, ও সবাইকে যাইতে দেয়, আবার যার যার যাকে যাকে মন চায় যাইতে দিবে সে পারমিট করবে, তাকে সে হলো যাইতে দেয়, বাকিদেরকে যেতে দেয় না। তার মানে এর মাধ্যমে সেটা ব্যারিয়ার ফাংশন তৈরি করে ফেললো, যেটি হচ্ছিল যে আউটার ব্লাড রেটিনাল। আমরা প্লিজ আনমিউট রাখি, মিউট করে রাখি। ওকে, তাহলে এখানে দেখেন আরেকটা ও কি করে, ওর ভিতরে একটা পাম্প আছে। এই পাম্প, আমি যেটা বললাম যে সাধারণত এখানে ফ্লুইড থাকে না, তার মানে এখানে যদি এনি হাও ফ্লুইড অ্যাকুমুলেট হয়, ফ্লুইডটাকে বের করে দিবে। কে বের করে দিবে? এই আরপি। ওকে, তো তার মানে এই যে হলো আহ, এই এক্সট্রাসেলুলার ফ্লুইড লিকিং ইন এন্ড আউট সে কিভাবে বন্ধ করে, কারণ হচ্ছিল যে এই পাম্পিং আয়নের মাধ্যমে হলো যে সে বের করে দেয়। এবং দুই হচ্ছিল যে তার পরস্পর পাশাপাশি যে টাইট জাংশন থাকে, টাইট জাংশনের কারণে সে ফ্রি মুভমেন্ট করতে দেয় না। তাছাড়া আরো সে কি করে, নিউট্রিয়েন্ট এবং মেটাবোলাইটস ট্রান্সপোর্ট করে। আমরা জানি যে রেটিনার কিন্তু ডুয়েল ব্লাড সাপ্লাই, তার মানে আউটার যে লেয়ার গুলো আছে সেগুলোর ব্লাড সাপ্লাই কিন্তু আসে কোরিও ক্যাপিলারিজ থেকে। তাহলে এই কোরিও ক্যাপিলারিজ কই থাকে দেখেন, রেটিনার বাইরে থাকতেছে, আরো আউটার পোর্শনে। তার মানে এই নিউট্রিয়েন্টস গুলা, অক্সিজেন বলেন, গ্লুকোজ বলেন, যা বলেন, সেগুলা কিন্তু পাস হচ্ছে এই আরপি তে ভেদ করে। ওকে, আরেকটা কি আছে ফাংশন, রোল ইন ফটো রিসেপ্টর রিনিউয়াল। এবং এটাতে সে কি করে, এই যে ভিটামিন এ কে সে স্টোরেজ করে, মেটাবলিজম করে এবং ট্রান্সপোর্ট করে, যেটা আমরা নেক্সট দিনের যে লেকচার ফিজিওলজি অফ রেটিনা সেখানে জানবো। এখানে আমরা জাস্ট জেনে রাখি যে এটা ভিটামিন এ এর বা ফটো রিসেপ্টরের রিনিউয়ালের সাথে এর একটা যোগাযোগ আছে। তাছাড়াও এটা ফ্যাকোলাইটিক অ্যাকশন আছে, এটা মেকানিক্যাল সাপোর্ট দেয়, রিজেনারেট করে এবং রিপ্যারেটিভ ফাংশন আছে। এবং এই জিনিসটাতে মেলানোসোম থাকে, যার কারণে এটা ডার্ক ইন কালার। দিস আর ডার্ক ইন কালার। তো এটা যেহেতু ডার্ক, সো এটা হলো আনওয়ান্টেড যত লাইট আছে সেগুলোকে সে অ্যাবজর্ব করে ফেলে এবং ভিতরে ইন্টারনাল রিফ্লেকশনকে প্রিভেন্ট করে। তাহলে দেখেন আমরা এখান থেকে জানলাম এরপরে যে লেয়ারটা, যেটা হচ্ছিল যে লেয়ার অফ রড অ্যান্ড কোন। লেয়ার অফ রড এন্ড কোন, এটার মাপ দেখেন কত, কোন থাকে কত 120 মিলিয়ন এবং রড থাকে হলো 6.5 মিলিয়ন। এই যে 120 মিলিয়ন যে কোন আছে, সেটা সবচেয়ে বেশি কোথায় থাকে, হাইস্ট থাকে হলো ফোবিয়াতে, স্পেসিফিক ভাবে বলতে গেলে আম্বোতে। হচ্ছে লোয়েস্ট থাকে কোথায়, 10 মিলিমিটার অ্যাওয়ে ফ্রম ফোবিয়া। আমি আপনাদেরকে বলবো কোথায় লোয়েস্ট থাকে, এটা এত বেশি না জানলেও আপনাকে হাইস্ট যেটা থাকে সেটা আপনাকে জানতেই হবে। এবং এটা নেজাল না টেম্পোরাল মনে রাখবেন, নেজালি থাকে বেশি। সুপিরিয়র না ইনফিরিয়র মনে রাখবেন, ইনফিরিয়রলি থাকে বেশি। তার মানে এই ঠিক একই জিনিস আমরা আবার কোনের জন্য জানি। কোন তাহলে কোথায় অ্যাবসেন্ট থাকে, ফোবিয়াতে যেহেতু সবচেয়ে বেশি পরিমাণে কোন থাকে, রড তার মানে অ্যাবসেন্ট থাকবে হচ্ছে হলো যে ফোবিয়াতে। আর তাহলে কোথায় বেশি থাকবে, এটা বেশি থাকবে হলো 5 to 6 মিলিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফোবিয়া, যেটা হলো যে মিড পেরিফেরি রিজিয়নে হয় আর কি। তার মানে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে কোথায় থাকে, ম্যাক্স বিলো অপটিক ডিস্ক। কত কত পরিমাণ থাকে, যেটা থাকে হলো 1,99,000। যত পেরিফেরিতে যেতে থাকবো তত কমতে থাকবে। নেজাল আর টেম্পোরাল কোন জায়গায় বেশি থাকে, সেম। মনে রাখার জন্য সুবিধা, দুইটি নেজালে বেশি থাকে। সুপিরিয়রলি না ইনফিরিয়রলি, মনে রাখবেন সুপিরিয়রলি। এখন আসেন কথাটা কিভাবে করে মনে রাখবো, দুইটাই তো নেজালি, নেজাল আর টেম্পোরালের মধ্যে আমি বের করে ফেললাম নেজালি। এখন একটা হলো সুপিরিয়রলি, একটা হচ্ছিল যে ইনফিরিয়রলি। কোনটা সুপিরিয়রলি কোনটা ইনফিরিয়রলি আমি যেভাবে মনে রাখতাম, আমি মনে রাখতাম যে রড মানে হলো চিকন চিকন জিনিস, রড। কোন মানে হলো বড় বড় কোন, এরকম, তাই না? কোন।
তাহলে যেটা ভারী সেটা নিচে চলে যাবে, তাই না? পানির সাথে যদি আপনি বালু মিলান, বালু নিচে সেডিমেন্ট করে, তার মানে ভারী জিনিস নিচে চলে যাবে। ভারীটা বড়টা কে কোন, কোনটা নিচে থাকবে মানে ইনফিরিয়রলি। আর হালকা তার মানে কি চিকন চিকন রড, তার মানে এরা থাকবে সুপিরিয়রলি। তো এইভাবে আমরা মনে রাখতে পারি না। আমি আপনাদেরকে বলবো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতেই হবে আপনাদের এনিহাউ। ভিজুয়াল পিগমেন্ট গুলো সম্পর্কে জানি। দেখেন রডে কি থাকে, রডে হচ্ছে হলো যে স্কোটোপিক ভিশন দেয়, এবং এটাতে থাকে ভিজুয়াল পার্পল, কিংবা কেমিক্যালটার নাম হলো রডোপসিন। তার মানে এখানে থাকে কি, এখানে থাকে হলো আয়োডোপসিন, এবং এখানে ট্রাইক্রোমাটিক বা তিন রঙের পিগমেন্ট থাকে। সে কি করে, সে ফটোপিক ভিশন বা কালার দেখতে সে হেল্প করে। কিরকম থাকে, ব্লু থাকে, গ্রিন থাকে, আর হলো রেড কিংবা অরেঞ্জ থাকে। কত কত, এই আপনাদের ভ্যালু গুলা জানতে হবে যে কোনটা কতটুকু মিলিমিটারের ওয়েভ লেন্থের লাইট কে অ্যাবজর্ব করে। রড সেল, আচ্ছা আসেন রড সেল সম্পর্কে জানি। রড সেল কিরকম, এটা হলো সিলিন্ড্রিক্যাল, লম্বা, স্লেন্ডার। কতটুকু লম্বা থাকে, এটা হচ্ছে হলো যে 40 থেকে 60 মাইক্রন। এটা কিরকম হয়, এটা হলো ট্রান্সভার্সলি স্ট্রেইটেড হয়, মানে আড়াআড়ি দাগ কাটা। কি থাকে, ভিজুয়াল পার্পল, আমরা যেটা একটু আগে পড়লাম ভিজুয়াল পার্পলের আরেকটা কি নাম, রডোপসিন। আর এটাতে কি থাকে, এটাতে স্ফেরিউল থাকে। দেখেন লাস্ট মাথায় রড, স্ফেরিউল। কোন সেল, কোন সেল কিরকম, কোন হচ্ছে হলো যে 40 থেকে 60। এখানে দেখেন আগেরটার কথা বললাম, চিকন লম্বা থাকে। এদেরটা কিরকম থাকে, এদেরটা থাকে হচ্ছে হলো যে মোটা, এদেরটা তুলনামূলক মোটা। দেখেন কিরকম, তাও আবার এদের মধ্যে ভাগ আছে। ফোবিয়াতে এটা থাকে সবচেয়ে বড়, লার্জেস্ট, এবং শর্টেস্ট থাকে পেরিফেরিতে। কি থাকে এটাতে, আয়োডোপসিন থাকে। এটাতে কিরকম থাকে, কোন পেডিকল বা কোন ফুট থাকে। এর আগে যেরকম আমরা পড়লাম রড, স্ফেরিউল, সেরকম এটাতে থাকে কোন পেডিকল। এটার আউটার সেগমেন্ট শর্টার দেন রড আউটার সেগমেন্ট। এই যে আউটার সেগমেন্ট, এটা রডেরটা বেশি বড় থাকে, আর এরটা থাকে তুলনামূলক ছোট। এখানে একটা জিনিস বোঝা, সেটা দেখেন কি, এই যে রডের রড হোক কোন হোক, দুটারই আউটার সেগমেন্ট আছে, ইনার সেগমেন্ট আছে। ইনার সেগমেন্টের ভিতরে থাকে কি, ইলিপসয়েড আর মায়োয়েড। কোনটা বাহিরে কোনটা ভিতরে, ঠিক আছে? এটা দেখেন আউটার মানে আমরা বাহির থেকে আসতেছি, ইনার মানে ভিতরে। আমি এ বি সি ডি যদি আমি বলি, সবচেয়ে আগে পাবো কোনটা, ই পাবো। তার মানে আউটার পোর্শনে থাকবে হলো ই, আর ইনার পোর্শনে থাকবে হলো এম বা মায়োয়েড। আরেকটা জিনিস জানতে হবে যে ইলিপসয়েডে কি থাকে, মায়োয়েডে কি থাকে। ইলিপসয়েডে থাকে হলো মাইটোকন্ড্রিয়া। আর এই যে মাইটোকন্ড্রিয়া, এই যে এনার্জি লাগবে, এই এনার্জি গুলা সে কই থেকে পাবে, সে পাবে হলো গ্লাইকোজেন থেকে। এই গ্লাইকোজেনটা কই স্টোর থাকে, মায়োয়েডে স্টোর থাকে। কি পার্থক্য এখানে রড আর কোনের, এই দেখেন আসেন আমরা বুঝি। দেখেন ইনার সেগমেন্ট অফ দ্য কোন becomes directly continuous with its nucleus and lies in the outer nuclear layer. এই যে ইনার সেগমেন্ট, এই ইনার সেগমেন্ট আর আউটার সেগমেন্টের মাঝখানে কোনো ব্যবধান নাই। অথবা আপনি বলতে পারেন যে এটা একটা মানুষ যার কোনো ঘাড় নাই। এর আগে তো দেখেন তার কিন্তু ঘাড় ছিল, হ্যাঁ এই দেখেন এই জায়গাটা, ঠিক আছে? এই আউটার সেগমেন্ট এবং ইনার সেগমেন্ট এর মাঝখানে একটা পোর্শন আছে, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু সেই পোর্শনটা নাই। তো যার জন্য যেটা হয়েছে যে এই এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন এ কিন্তু এইখান থেকে পাস করে রডের ক্ষেত্রে। এটা হচ্ছে এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন। আমি আপনাদেরকে একটু ফোকাস ডিমান্ড করতেছি, প্লিজ এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এই এক্সটার্নাল লিমিটিং মেমব্রেনের আউটার বাইরে থাকবে হলো রডের আউটার সেগমেন্ট এবং বোথ ইনার সেগমেন্ট। তার মানে এক্সটার্নাল লিমিটিং মেমব্রেনের ভিতরে কে থাকে, আউটার নিউক্লিয়ার লেয়ার। তার মানে এর এর আবার হলো ভিতরে কে থাকবে, আউটার প্লেক্সিফর্ম লেয়ার, আউটার প্লেক্সিফর্ম লেয়ার। এখন দেখেন পার্থক্যটা কোণের ক্ষেত্রে কি পার্থক্য হবে। কোণের ক্ষেত্রে হলো
এই এই যে আউটার যে সেগমেন্টটা, এই আউটার সেগমেন্টটা সরাসরি হচ্ছে হলো বাইরে থাকবে এক্সটার্নাল লিমিটিং মেমব্রেনে। তার মানে এই যে ইনার সেগমেন্ট, এ কিন্তু এক্সটার্নাল লিমিটিং মেমব্রেনের ভিতরে পড়ে গেল। ভিতরে পড়ে গেল মানে কোন লেয়ারে পড়ে গেল? আউটার নিউক্লিয়ার লেয়ারে। তার মানে এই কথাটা কি বুঝতে পারছেন যে এই ইনার সেগমেন্টটা কেন এটার আউটার নিউক্লিয়ার লেয়ারে থাকে? তার মানে যদি আপনাকে পরীক্ষায় আসে যে কোনের ইনার সেগমেন্টটা কই থাকে আর রডের ইনার সেগমেন্টটা কই থাকে, আপনারা কি পারবেন জিনিসটা? দেখি একজন একটু প্লিজ আনমিউট হয়ে বলেন তো। রডের ক্ষেত্রে ইনার সেগমেন্ট আর আউটার সেগমেন্টের অ্যারেঞ্জমেন্টটা বোঝান একজন প্লিজ। অথবা যদি না বুঝে থাকেন আমাকে বলেন, আমি আবার বলবো এটা। এনিওয়ান প্লিজ বলেন। কোনের ইনার সেগমেন্টটা হচ্ছে এক্সটার্নাল লিমিটিং মেমব্রেনের ভেতরে থাকে, আর তারপর রডের ক্ষেত্রে দুইটাই বাইরে থাকে। দুইটাই বাইরে থাকতেছে, হ্যাঁ। তাহলে রডের ক্ষেত্রে ওটা কোন লেয়ারে পড়লো বলেন তো? কোনটা বললো? এই এক্সটার্নাল লিমিটিং মেমব্রেনের বাইরে কোন লেয়ার থাকে? layers of rod and cone. রড এন্ড কোন, ভেরি গুড, ইয়েস, রড এন্ড কোন। রড এন্ড কোন। আচ্ছা, এই দুইজন আপু কারা অ্যান্সার করলেন? প্লিজ নাম বলেন। খুবই ভালো। ভাই আমি আশা করছি ইভা। ওকে, আর আরেকজন আপু যে রড এন্ড কোন যে বললেন? আপু ভাইয়া ফাইজা মরিয়ম। ওকে, রাইট। সো রড এন্ড কোন। তাহলে দেখেন তো বুঝলাম কিনা জিনিসটা। আর এর ক্ষেত্রে তাহলে লেয়ার অফ রড এন্ড কোনে কে থাকবে বলেন তো? অনলি আউটার সেগমেন্ট। নিচে টান দাও, আমরা উপরে দিবা, নিচে টান দাও। হ্যালো, হ্যাঁ এবার তো দাদা খাইতে নিয়ে যায়, আস্তে শেষ করে দিয়েছে। ওর ভাই অনুরোধ করে আচ্ছা, আমরা একটু মাইক্রোফোনটার বিষয়ে একটু সাবধান থাকি। আসলে ক্লাসটা কিন্তু অনেক লম্বা, হ্যাঁ, এরকম করলে আসলে একটু দেরি হয়ে যাবে ক্লাসটা শেষ করতে। আর বোঝার মাঝখানে এরকম ইয়া আসলে আপনাদেরও বুঝতে কষ্ট হবে। আচ্ছা, আমি একটু পজ করতেছি রেকর্ডিংটা। ওকে, হ্যাঁ, রেকর্ডিং চলতেছে, জাস্ট এটাই দেখার জন্য। ওকে, দেখেন তো স্লাইডটা আবার দেখতে পাচ্ছেন কিনা? হ্যালো, জি ভাইয়া দেখা যাচ্ছে ভাই। তো আপনারা প্লিজ একটু জানান যে এই কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন কিনা। এই কনসেপ্টটা কিন্তু আসলেই অনেকের থাকে না। কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা একটু প্লিজ জানান। ওকে, আমরা যদি বুঝে থাকি আমরা আসেন সামনে আগাই। তাহলে এই ছবিটা আসলে পাশাপাশি দেওয়ার কারণটাই হচ্ছে হলো শুধুমাত্র এইটা। আমি এই নোটটা আমি দিয়ে দেবো, আপনারা যদি চান এটা প্রিন্ট করে নেবেন, এবং প্রিন্ট করে নিলে অবশ্যই সুন্দর মতো স্কেল দিয়ে একটা দাগ টানবেন এই জায়গায়, এখানে, আর এটার ক্ষেত্রে এখানে। এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন সুন্দর মতো লিখে ফেলবেন, এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন। এখানে আমি লিখে দিতে পারতাম, বাট আমি লিখিনি যাতে আপনারা নিজেরা লেখেন এবং আপনাদের এই ওয়ার্কআউটটা করতে গেলে আপনাদের পড়াটা হয়ে যায়। মানে রড এন্ড কোন, আর এটা হচ্ছে হলো যে আউটার নিউক্লিয়ার লেয়ার, আউটার প্লেক্সিফর্ম লেয়ার। তার মানে দেখেন আউটার নিউক্লিয়ার লেয়ারে কে থাকতেছে? নিউক্লিয়াস, সোজা কথা, নামেই বলে দিচ্ছে নিউক্লিয়াস। আর আউটার প্লেক্সিফর্ম লেয়ার, প্লেক্সিফর্ম লেয়ারে থাকতেছে হয় রডের স্পেরিউল কিংবা কোন পেডিকেল। সাথে আরো একটা জিনিস থাকবে, সেটা হলো বাইপোলার সেলের প্রসেস, ওটা আমরা পরে আসতেছি। আপাতত আমরা দেখেন 4টা লেয়ার পর্যন্ত কিন্তু এখান থেকেই পেয়ে গেলাম, এই ফটো রিসিপ্টর থেকে। তাহলে দেখেন রিলেশনশিপ অফ ফটো রিসেপ্টর টু ভেরিয়াস লেয়ার। এই মাত্র যা পড়ালাম যে সেল প্রসেস গুলা কই থাকে? আউটার প্লেক্সিফর্ম লেয়ার। সেল বডি এন্ড নিউক্লিয়াস কই থাকে? আউটার নিউক্লিয়ার লেয়ার। ইনার এন্ড আউটার সেগমেন্ট কই থাকে? লেয়ার অফ রড এন্ড কোনে থাকে। তার মানে আরো একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে ইনার এন্ড আউটার সেগমেন্টের কথা যখন আমি বলবো, আমি মনে মনে ধরেই নিব যে আমাকে প্রশ্নকর্তা রড সম্পর্কে জানতে চাইছে। এবং রডের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেশি ট্রু যে লেয়ার অফ রড এন্ড কোনেই থাকে ইনার এন্ড আউটার সেগমেন্ট। কারণ কোণের ক্ষেত্রে কিন্তু ইনার আর আউটার সেগমেন্টটা ভাগ হয়ে যায়, ঠিক আছে, দুইটা দুই অংশে থাকে।
এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন, এটা কি? এটা দিস ইজ নট এ ট্রু বেসমেন্ট মেমব্রেন। তাহলে এটা কিভাবে তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে হলো জাংশন বা জোন হলো অ্যাডহেরেন্স বিটুইন ফটোরিসেপ্টর সেল মেমব্রেন এন্ড মুলার সেল। আউটার নিউক্লিয়ার লেয়ার, আউটার নিউক্লিয়ার লেয়ার তৈরি হয়েছে নিউক্লিয়াই অফ রড এন্ড কোন দিয়ে। রড মূলত বাল্ক ফর্মেশন করে, কারণ কি? কারণ হচ্ছে হলো কোন তো খুব অল্প জায়গায় থাকে, শুধু ফোবিয়াতে থাকে ফেন্স, তাই না? আর পেরিফেরিতে যা থাকে সবই কিন্তু থাকে রড। তো বাল্কটা ফর্মেশন করে দিচ্ছে রড। থিনেস থাকে কোথায়? থিনেস থাকে টেম্পোরাল টু দ্য ডিস্ক। ভাইয়া একটা হ্যাঁ কোশ্চেন প্লিজ ছিল, বলেন। অনেক জায়গায় এই বাল্কটা পাই, বাল্ক কি? আচ্ছা, বাল্ক মানে হচ্ছে হলো যে মোটা, মানে এর মূল ফর্মেশনটা কে করছে সেটা। যেমন ধরেন আমি যদি বলি যে মানুষের শরীরে বা ব্লাডে বাল্ক পোর্শন অফ এলিমেন্টটা কে, উত্তর কিন্তু হবে হলো ওয়াটার। ঠিক আছে, মানে মেইন অংশটাই কি তৈরি করে দিচ্ছে, এটাই আর কি। আর এটা দেখেন তাহলে থিকেস্ট থাকে কোথায়, এটা আমাদের জানতে হবে। থিকেস্ট থাকে হচ্ছিল ফোবিয়াতে। কেন ফোবিয়াতে আমরা বুঝবো, জাস্ট এখন এটা মনে রাখি। আউটার নিউক্লিয়ার লেয়ার থিকেস্ট থাকে ফোবিয়াতে। আউটার প্লেক্সিফর্ম লেয়ার, আউটার প্লেক্সিফর্ম লেয়ারটা কিসে কিসে তৈরি? এই যে বললাম রড স্ফেরিউল আর কোন পেরিকেল। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত জাস্ট এটুকুই জেনে আসছি যে রড স্ফেরিউল আর কোন পেরিকেল। আমি এই যে ছবিটা আঁকলাম একটু আগে, এই যে আউটার প্লেক্সিফর্ম লেয়ার, রড স্ফেরিউল এন্ড কোন পেরিকেল। কার সাথে সিনাপস করবে? সিনাপস করবে ডেনড্রাইটস অফ বাইপোলার সেল এন্ড প্রসেস অফ হরাইজন্টাল সেল। আচ্ছা, নামগুলো যদি এখন কঠিন লাগে জাস্ট আপনি জেনে রাখেন যে ডেনড্রাইটস এর সাথে ইয়া করবে। marks the junction of end organ of vision and first order neuron in retina. আচ্ছা, ফার্স্ট অর্ডার নিউরন কে আমরা এখনো পাই নাই, আমরা ফার্স্ট অর্ডার নিউরন সম্পর্কে নামটা জানতে পারলাম। অলসো এটাকে কি বলা হয়? এটাকে হেনলিস লেয়ার বলা হয়। কোন অংশটাকে? এই যে অবলিক ফাইবার ডেভিয়েটেড ফ্রম ফোবিয়া। আসেন ওই ছবিটা একটু দেখি, ছবিটা দেখলে বুঝতে পারবো। দেখেন এখানে কি বলা ছিল যে এই জায়গাতে ফোবিওলাতে অনেক লেয়ারই থাকে না। দেখেন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে আমি দেখেন এই আমার দাগানোটা ইরেজ করে দিলাম, এই যে গোল 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 গোলগুলা কি আউটার নিউক্লিয়ার লেয়ার, মানে হলো এগুলা রড এন্ড কোনের নিউক্লিয়াস। এই যে আউটার প্লেক্সিফর্ম লেয়ার দেখেন, এখানে দেখেন তেসরা ভাবে বের হয়ে আসছে। এখানে কি দেখেন বড় সোজাসুজি কোনো উঠছে? এই এই যে এই সুতা সুতা গুলা তা কিন্তু উঠেনি। দেখেন এই ফোবিওলাতে কিন্তু সোজা কোনো সুতা নেই, ঠিক আছে, বা পারপেন্ডিকুলার নাই কোনো, দেখেন সব তেসরা হয়ে আসছে, অবলিক। এই দেখেন এরকম তেসরা হয়ে চলে গেছে। এই যে তেসরা হয়ে চলে গেছে অবলিক ওরিয়েন্টেশনে, এইটা কি বলা হয়? হেনলিস লেয়ার। তার মানে যদি আপনাকে বলা হয় যে এই যে পুরা আউটার প্লেক্সিফর্ম লেয়ার, এটাকে কি হেনলিস লেয়ার বলা হয়? উত্তর হচ্ছে হলো না, পুরাটাই আসলে হেনলিস লেয়ার না। আউটার প্লেক্সিফর্ম লেয়ারে একটা পার্টিকুলার পোর্শন হচ্ছে হলো হেনলিস লেয়ার। কোন পার্টিকুলার পোর্শন? এই পার্টিকুলার পোর্শনটা এই ছবিতে আমরা যতটুকু দেখতে পাচ্ছি, এই অবলিক ওরিয়েন্টেশন যতটুকু আছে। অবলিক ওরিয়েন্টেশন কিন্তু এই সামনে থেকে যখন আগাবে তখন কিন্তু শেষ হয়ে যাবে, হ্যাঁ, তখন কিন্তু এরকম সোজাসুজি আবার চলে আসবে, তখন কিন্তু সেটা আবার নর্মাল আউটার প্লেক্সিফর্ম লেয়ারই, যে কিন্তু আর হেনলিস লেয়ার থাকতেছে না। এই মিসকনসেপশনটা অনেকেরই আছে, আমরা মনে করি যে আউটার প্লেক্সিফর্ম লেয়ারই যা তাহাই হেনলিস লেয়ার, কিন্তু আসলে তা কিন্তু না। হেনলিস লেয়ার তার ভিতরের একটা সার্টেন পোর্শন জাস্ট শুধু। ওকে, তাহলে ইনার নিউক্লিয়ার লেয়ার পড়ি। আসেন ইনার নিউক্লিয়ার লেয়ার পড়ার আগে আমরা মনে রাখি BHAM। ওকে, BHAM মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম, BH একসাথে, AM একসাথে। আচ্ছা, নামগুলো আগে আপাতত নামগুলো শিখি। বি তে কি? বাইপোলার সেল, H হরিজন্টাল সেল, A তে অ্যামাক্রাইন সেল, M ফর মুলার সেল। আদার আরো কিছু সেল থাকে, কি থাকে? অ্যাস্ট্রোসাইট, মাইক্রোগ্লিয়া, অলিগোডেন্ড্রোসাইট। আর সাথে কি থাকে? থাকে হলো ক্যাপিলারিস অফ সেন্ট্রাল রেটিনাল ভেসেলস। তাহলে ইনার নিউক্লিয়ার লেয়ার এর দেখেন কি কি সেল থাকে, সেলগুলো সম্পর্কে আমরা একবার একটু জানি। বাইপোলার সেল, বাইপোলার সেল হচ্ছে একটা নিউরন, যেটা হচ্ছে যে ফার্স্ট অর্ডার নিউরন। অন দ্য বেসিস অফ মরফোলজি এটাকে 9 ভাগে ভাগ করা যায়। এটা এক পাশে কানেক্ট করে ফটোরিসেপ্টরের সাথে, আরেক পাশে এসে কানেক্ট করে গ্যাংলিয়ন সেলের সাথে। কি আছে আরেকটা? হরাইজন্টাল সেল, এটা কানেক্ট করে ফটোরিসেপ্টর এন্ড বাইপোলার সেল।
অ্যামাক্রাইন সেল। এইটা দেখেন কই থাকে, এটা থাকে হলো ইনার মোস্ট পার্ট অফ দ্য লেয়ার। এই কারণেই আমি দেখেন লিখছিলাম তখন বিএইচ, এই দাগ এ এম, এটা হচ্ছে হলো যে আউটার পোর্শন, বিএইচ টা থাকে আউটার পোর্শন আর এ এম থাকে হলো ইনার পোর্শনে। মুলারটাও তার মানে থাকবে হলো কোথায়, ইনার পোর্শনে। মুলারের কি কাজ, মুলারের কাজ হচ্ছে হলো এই একটা পেরেকের মতো, এক পাশের এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন থেকে আরেক পাশে হলো ইন্টারনাল লিমিটিং মেমব্রেন পর্যন্ত এর রেটিনাকে ধরে রাখে এক জায়গায়। তাহলে এই জন্যই বলা এক্সটেন্ড দ্য হোল থিকনেস অফ নিউরো সেন্সরি রেটিনা। মানে হলো একটা লেয়ার বাদে, দ্যাট ইজ হলো আরপি বাদে, এক্সেপ্ট ফর আরপি, এই মুলার সেল পুরা রেটিনার থিকনেস জুড়েই থাকে। এটা কই থাকে না, অ্যাবসেন্ট ইন ফোবিয়া। বাইপোলার সেল সম্পর্কে একটু জানি, কি জানলাম আমরা, এটা ফার্স্ট অর্ডার নিউরন। এটা নিউক্লিয়াসটা কই থাকে, নিউক্লিয়াসটা থাকে ইনার নিউক্লিয়ার লেয়ার। এটা দেখেন কার কার সাথে আর্বোরাইজ করে, রড এন্ড কোনের সাথে, আর ওইদিকে হলো গ্যাংলিয়ন সেলের সাথে। রড এন্ড কোনের সাথে সে আর্বোরাইজ করে আউটার প্লেক্সিফর্ম লেয়ার, আর গ্যাংলিয়ন সেলের সাথে সে করে ইনার প্লেক্সিফর্ম লেয়ারে। বাইপোলার সেল একটা ক্রুশিয়াল রোল প্লে করে ইন অ্যাডাপ্টেশন এন্ড কন্ট্রাস্ট সেন্সিটিভিটি। কি রকম রড বাইপোলার সেল, কোন বাইপোলার সেল? রড বাইপোলার সেল সম্পর্কে মনে রাখবেন, নামেই পরিচয়, সে স্কোটোপিক ভিশন দেয়। কোন বাইপোলার সেল ফোটোপিক এন্ড কালার ভিশন দেয়। ফার্দার ডিভাইড করতে পারেন অন সেন্টার আর অফ সেন্টার। অন সেন্টারের আরেকটা নাম যেটা হলো ডিপোলারাইজ উইথ লাইট, অন সেন্টারের আরেকটা নাম হলো ডিপোলারাইজ উইথ ডার্কনেস। ইনার প্লেক্সিফর্ম লেয়ার, এটা দেখেন কই থাকে, এটা হচ্ছে হলো যে বাইপোলার সেলের যে অ্যাকশন, আমরা এই মাত্র যে সেলটা সম্পর্কে পড়লাম, এই বাইপোলার সেল এবং অ্যামাক্রাইন সেল, বিএইচ আর হলো এএম। তার মানে আরো একটা জিনিস দেখেন, বুঝতে পারলাম, এই বিএইচ এ আর্বোরাইজ করবে হলো আগের লেয়ারের সাথে, আর এটা করবে হলো পরের লেয়ারের সাথে। বিএইচ এএম পুরো জিনিসটা কই থাকে, হচ্ছে এটা থাকে হচ্ছে হলো ইনার নিউক্লিয়ার লেয়ারে। আর এম তার মানে এ হচ্ছে হলো আরো ভিতরের অংশ যেটা, সেটার সাথে করবে, এ হলো বাইরেরটার সাথে করবে। তার মানে এইটা থাকবে হলো আউটার প্লেক্সিফর্ম লেয়ারের দিকে, আর এটা থাকবে হলো ইনার প্লেক্সিফর্ম লেয়ারের দিকে। কার সাথে করবে, অ্যামাক্রাইন সেল আর হলো মুলার সেলের প্রসেস করবে হলো ডেনড্রাইটস অফ গ্যাংলিয়ন সেল। এই গ্যাংলিয়ন সেলটাকে, গ্যাংলিয়ন সেল হলো সেকেন্ড অর্ডার নিউরন, এটাও অ্যাবসেন্ট থাকে ফোবিওলাতে। তাহলে আসেন, যেহেতু অর্ডার নিউরন নিয়ে কথা বলতেছি, তাহলে একবারে থার্ড অর্ডার নিউরনটা নিয়েও বলে ফেলি। থার্ড অর্ডার নিউরনটাকে ল্যাটারাল জেনিকুলেট বডি। এখন আপনার মনে হতে পারে যে কোনটা ফার্স্ট অর্ডার কোনটা সেকেন্ড অর্ডার, পরীক্ষার হলে আমার তো মনে থাকবে না। সুন্দর মতো পরীক্ষা হলে এভাবে লিখে ফেলবেন, LGB, বাইপোলার সেল, গ্যাংলিয়ন সেল আর ল্যাটারাল জেনিকুলেট বডি। 1, 2 আর 3। এক নাম্বারটাকে ফার্স্ট অর্ডার অফ নিউরন হলো বাইপোলার সেল, সেকেন্ড অর্ডার অফ নিউরন হচ্ছিল গ্যাংলিয়ন সেল, থার্ড অর্ডার অফ নিউরন হচ্ছিল ল্যাটারাল জেনিকুলেট বডি ইটসেলফ। তাহলে এই গ্যাংলিয়ন সেল এটা হচ্ছিল কি, এটা হলো যে সেকেন্ড অর্ডার নিউরন। এটার সেল বডি আর নিউক্লিয়াস কই থাকে, গ্যাংলিয়ন সেল লেয়ারে। ম্যাকুলার রিজিয়নে এটা মাল্টি লেয়ার থাকে, আর ফোবিওলাতে এটা অ্যাবসেন্ট থাকে। তাহলে আসেন, এই যে আমরা পড়লাম যে ফোবিওলাতে অ্যাবসেন্ট, ফোবিওলাতে অ্যাবসেন্ট, ফোবিওলাতে অনেক কিছুই অ্যাবসেন্ট থাকে। তাহলে কথা হলো ফোবিওলাতে কি অ্যাবসেন্ট থাকে আর কি প্রেজেন্ট থাকে, এটা তো আমাদের জানতে হবে, তাই না? তাহলে আসেন, ফোবিওলাতে কি কি প্রেজেন্ট থাকে। ফোবিওলাতে প্রেজেন্ট থাকবে হচ্ছে হলো, আমি এখানে লিখি, RPE, লেয়ার অফ রড এন্ড কোন। রড এন্ড কোন নামে রড এন্ড কোন, বাট আসলে থাকে প্রকৃতপক্ষে শুধুই কোন। দেন হচ্ছে যে থাকবে এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন, তারপরে থাকবে আউটার নিউক্লিয়ার লেয়ার, তারপরে থাকবে হলো এই সরাসরি এই উপরের যে লেয়ারটা, যেটা হচ্ছে যে ইন্টারনাল লিমিটিং মেমব্রেন। এই 5টা লেয়ার বাদে আর কিছু থাকবে না ফোবিওলাতে। এর বাদে যা আছে সবই অ্যাবসেন্ট ইন ফোবিওলা। চোখ বন্ধ করে অ্যাবসেন্ট ইন ফোবিওলা দেখাই দিবেন। এখন আসেন আমরা বুঝি যে কেন এসব নাই। দেখেন, যখন ফোবিওলা রিজনে আসে তখন কি হয়, এই যে রড সেল গুলো না, সরি কোন সেল গুলা, এরা হচ্ছে টল হয়ে যায়, এবং রড এন্ড এবং হচ্ছে যে এই যে আরপি তারাও টল হয়ে যায়। তাহলে দেখেন এই যে রড এন্ড কোন, এর দেখেন এই আউটার সেগমেন্ট দেখেন এখানে এসে কত টল হয়ে গেল। নিউক্লিয়াস গুলো দেখেন এই উপরের দিকে চলে গেল, এবং এখানে দেখেন আর কোনো জায়গা নাই, কারণ কি এই জায়গাটা ডিপ্রেসড।
তার মানে এই নিউক্লিয়াস আছে মানে কি, এটা আউটার নিউক্লিয়ার লেয়ার। আউটার নিউক্লিয়ার লেয়ার আর হচ্ছে হলো এই লেয়ার অফ রড এন্ড কোন, এখানে ভাগ করতেছে এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন। তার মানে এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন আমি পাইলাম। ওকে, তারপরে হচ্ছে হলো এই যে ফাইবার গুলো বের হলো, ফাইবার গুলো অবলিকলি ওরিয়েন্টেশন হয়ে চলে গেল। অবলিক ওরিয়েন্টেশন হলো মানে কি, হেনলিস লেয়ার বা আউটার প্লেক্সিফর্ম লেয়ার। দেখেন তাহলে ফোবিওলাতে কি আর সেটা থাকতেছে না, ফোবিওলাতে কিন্তু থাকতেছে, সে দেখেন সাইডে পাঠাই দিচ্ছে, হয় ডানে পাঠাই দিচ্ছে আর নাহলে বামে পাঠাই দিচ্ছে। তার মানে এক্স্যাক্টলি ফোবিওলাতে আউটার প্লেক্সিফর্ম লেয়ার নাই। আউটার প্লেক্সিফর্ম লেয়ার নাই মানেই হচ্ছে হলো, আউটার প্লেক্সিফর্ম লেয়ার কি করে, আউটার প্লেক্সিফর্ম লেয়ার হলো রড এন্ড কোনের সাথে হচ্ছে হলো আপনার বাইপোলার সেলের জাংশন করায়। তার মানে আউটার প্লেক্সিফর্ম লেয়ারও নাই, বাইপোলার সেলও নাই। বাইপোলার সেলও নাই মানে বাইপোলার সেলও কারোর সাথে যুক্ত হবে না, তার মানে গ্যাংলিও সেলের সাথে যুক্ত হবে না। তার মানে আর কোনো লেয়ারই নাই। কিন্তু কাভারিং তো দিয়ে দিতে হবে, তাই না? আপনি তো আর খোলা রেখে দিতে পারবেন না। কাভারিংটাকে ইনার লিমিটিং মেমব্রেন, তার মানে আইএলএম, এই আইএলএম টা অনলি থাকে। তার মানে এই পাঁচটা লেয়ার আমি যে কটা নাম লিখলাম, আরপি, লেয়ার অফ রড এন্ড কোন, এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন, আউটার নিউক্লিয়ার লেয়ার এন্ড ইনার লিমিটিং মেমব্রেন, এর বাদে আর কোনো লেয়ার থাকবে না। এর বাইরে যা লেয়ার আছে সব আপনারা দাগাবেন, যেগুলো কোনোটাই থাকে না। আচ্ছা, এই কনসেপ্টটা কি বুঝতে পারছেন? ফোবিওলাতে কি কি থাকবে কি কি থাকবে না, একজন প্লিজ একটু আনমিউট হয়ে জানান আমাকে। যদি না বুঝেন আমি আবার বোঝাবো, কিন্তু এটা বুঝতে হবে। হ্যালো, মানে external limiting magnet, outer nuclear layer এবং internal limiting magnet। রাইট, এর বাদে আর কোনো লেয়ার নাই। এবং কেন নাই মুখস্থ করারও কোনো বিষয় না, আমি কিন্তু ছবি থেকেই বুঝাই দিছি, ঠিক আছে? ছবিটা যদি আপনারা মনে রাখেন নিজেরাই জানতে পারবেন। অথবা আরো সহজ করে যদি বলি, এখানে কি আছে, শুধু কোণের কথা মনে রাখেন। আরপি তো কমন সবার ক্ষেত্রেই থাকে, কোণের কথা স্পেশালি মনে রাখেন। তার মানে কোণ থাকে এমন যত লেয়ার আছে সব লেয়ারই থাকবে। এর কোণ শেষ, আর কোনো লেয়ার নিয়ে আমার চিন্তারও কিছু নেই। কোণ কিন্তু এই আউটার সেগমেন্ট কিন্তু হচ্ছে এই লেয়ার অফ রড এন্ড কোন, দেন হলো পার হয় আপনার এক্সটার্নাল লিমিটিং মেমব্রেনকে, এবং কোণের নিউক্লিয়াসটা থাকে হলো আউটার নিউক্লিয়ার লেয়ারে। এরই মাধ্যমে কোণের ব্যাপ্তি শেষ, আমারও ফোবিওলার লেয়ার শেষ। বাইরে আপনি একটা লেয়ার দিয়ে প্যাকেট করে আটকে দিবেন, সেই প্যাকেটিং লেয়ারটাকে ইনার লিমিটিং মেমব্রেন, শেষ। মানে আমি এভাবে মনে রাখছিলাম যে ফার্স্ট চারটা থাকবে আর লাস্ট একটা দিয়ে কভার। হ্যাঁ রাইট, এটাও মনে রাখতে পারেন, এটাও মনে রাখতে পারেন। রাইট, ওকে। সো আসেন এরপরে আমরা দেখি গ্যাংলিয়ন সেল লেয়ার। গ্যাংলিয়ন সেল লেয়ার কি জানলাম, এটা সেকেন্ড অর্ডার নিউরন। সেল বডি কই থাকে, গ্যাংলিয়ন সেল লেয়ারে থাকে। এবং এটার কি কি রকম টাইপ হয়, এম সেল বা ম্যাগনোসেলুলার আর হলো পার্ভোসেলুলার। এটা হইতে পারে মনোসিন্যাপটিক, এটা হইতে পারে পলিসিন্যাপটিক। ম্যাগনোসেলুলার এবং পার্ভোসেলুলার সম্পর্কে আমরা পড়বো রেটিনার ফিজিওলজিতে। তাহলে এই ডিগ্রিজ অফ নিউরন এতক্ষণ আপনাদেরকে যেটা বললাম এটাই এখানে আমি দেওয়ার ট্রাই করছি উলফ আর পার্সন থেকে। সো এটা আপনারা একবার একটু দেখে নেবেন। ইন্টারনাল লিমিটিং মেমব্রেন, এর আগেরটা এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন, সেই কিন্তু সত্যিকারের মেমব্রেন হিসেবে আত্মপ্রকাশ করতে পারেনি। বাট এই ইন্টারনাল লিমিটিং মেমব্রেন, দিস ইজ এ ট্রু বেসমেন্ট মেমব্রেন। এটা কি করে ইন্টারফেস তৈরি করে, রেটিনা আর ভিট্রাসের মাধ্যমে মধ্যে। এটাতে কি কি থাকে, কোলাজেন ফাইবার থাকে, প্রোটিওগ্লাইকান থাকে, বেসমেন্ট মেমব্রেন এবং প্লাজমা মেমব্রেন অফ মুলার সেল। সো এরই মাধ্যমে আমাদের রেটিনার অ্যানাটমি শেষ হলো। আমি আপনাদেরকে 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। এখন বাজে হচ্ছে হলো 9:55। আপনারা 10 মিনিট বাদে, দ্যাট ইজ হচ্ছে হলো আমরা 10:05 ঠিক 10:05 আপনাদের সবাইকে আমি এখানে চাই। 7 মিনিটের ব্রেক। আপনারা ব্রেক নেন, বাট এখানে জুম মিটিং থেকে বের হবেন না। এটা পেইড আইডি, ফুল টাইম আপনারা জয়েন থাকতে পারবেন, ডিসকানেক্ট না হয়েও। সো প্লিজ জাস্ট রিফ্রেশ হয়ে নেন। উইদিন 10 মিনিটস 10:05 আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে।
ওকে, সো 10টা 5 বেজে গেছে, আপনারা আশা করি চলে আসছেন। যারা যারা এখনো আছেন ক্লাসে অনেক ধন্যবাদ। নেক্সট 1 ঘন্টার ভিতরে হোপফুলি কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাল্লাহ। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে কি আমাকে? হ্যালো, ভাইয়া শোনা যাচ্ছে? ওকে ওকে ফাইন, ঠিক আছে। আসলে আমরা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলি। আপনারা এর আগের যে পোর্শনটা পড়লেন রেটিনা, হ্যাঁ রেটিনার অ্যানাটমি, ওটা কি বুঝতে পারছেন? একটু ফিডব্যাক দেন প্লিজ। ভাইয়া ওই যে কোন এবং রডের কোন অংশটা কোথায় থাকে ওটা একটু আরেকবার রিপিট করলে ভালো। আচ্ছা ওকে, ওই যে এক্সটার্নাল লিমিটিং মেমব্রেনের যে ছবিটা যেটা, সেটা তাই না? জি জি জি। ওকে ফাইন, হ্যাঁ আমি আবার রিপিট করব। আর কোনো টপিক? এনিওয়ান? এলজিবি হচ্ছে না একটা এলজিবি। এলজিবি, আচ্ছা ওই নেমোনিকটা। ওকে ঠিক আছে, আমি নেমোনিকটা একবার একটু দেখে আসি, তারপরে শুরু করতেছি। আচ্ছা আপনি এটা লিখে রাখতে পারেন চাইলে খাতায়, এলজিবি এটা একটা নেমোনিক, ঠিক আছে? সুন্দর মতো লিখবেন এলজিবি। বি এর নিচে 1, জি এর নিচে 2, এল এর নিচে 3। বি মনে রাখবেন বাইপোলার সেল, জি 2 হচ্ছে হলো যে গ্যাংলিয়ন সেল, এল 3 এটা হলো ল্যাটারাল জেনিকুলেট বডি। এলজিবি পুরো জিনিসটা হচ্ছে এলজিবি, এটা একটা নেমোনিক। বুঝতে পারছেন কি ভাই? ভাই আমার অ্যাভাসকুলার জোন নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ বলেন। এখানে যে অ্যাভাসকুলার জোন হচ্ছে ফোবিয়ার ভেতরে কিন্তু ফোবিওলার বাইরে, এই Right. মাঝখানের দুইটা, তাহলে ফোবিয়াতে কি ব্লাড সাপ্লাই আছে? ফোবিয়াতে ব্লাড সাপ্লাই আছে, মানে সরি মানে ফোবিওলাতে ব্লাড একদম ভেতরে যেটা আমভুক্তে যেটা, এটা ব্লাড সাপ্লাই আছে। আচ্ছা 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 বুঝতে পারছি। হ্যাঁ দেখেন ওখানেও আসলে হচ্ছে ব্লাড সাপ্লাই নাই, ঠিক আছে? আম, আচ্ছা আরো যদি স্পেসিফিক ভাবে বলি যে হলো যে ক্যাপিলারি যে প্লেক্সাস গুলো থাকে, ক্যাপিলারি প্লেক্সাস গুলো কোন কোন লেয়ারে থাকে? হ্যাঁ, ডিপ ক্যাপিলারি প্লেক্সাস আর একটা থাকে সুপারফিশিয়াল ক্যাপিলারি প্লেক্সাস। হ্যাঁ এটা ছবি বের করি। কোরিও ক্যাপিলারির কথা বলছেন না? না কোরিও ক্যাপিলারিস না, আমি বলতেছিল রেটিনাল যেই আর্টারি থাকে, হ্যাঁ রেটিনার ভিতরে সেই ব্রাঞ্চ গুলা। দেখেন এই ডিপ ক্যাপিলারি প্লেক্সাস সে কিন্তু থাকে ইনার নিউক্লিয়ার লেয়ারে, ইনার নিউক্লিয়ার লেয়ার, দ্যাট ইজ এই লেয়ারে, ঠিক আছে? আর আরেকটা যেটা সুপারফিশিয়ালটা সেটা থাকে হচ্ছে হলো হয় গ্যাংলিয়ন সেল লেয়ার অথবা হচ্ছে আপনার নার্ভ ফাইবার লেয়ারে। নার্ভ ফাইবার লেয়ার অথবা গ্যাংলিয়ন। নার্ভ ফাইবার আর গ্যাংলিয়ন সেল লেয়ারের মাঝখানে। অথবা বলার কারণটা কি? কারণটা হচ্ছে হলো যে ইয়াতে আপনার খুরানাতে হচ্ছে হলো লেখা নার্ভ ফাইবার লেয়ারে থাকে, আর কানস্কিতে লেখা হলো গ্যাংলিয়ন সেল লেয়ারে। আসলে দুইটা খুবই কাছাকাছি তো, সো এটার ভিতরে এরকম বিভেদ করে নেই। জাস্ট হলো এটা আমরা মনে রাখি যে এটা হচ্ছে যে সুপারফিশিয়াল প্লেক্সাস আর এটা হলো যে ডিপ প্লেক্সাস। তাহলে আপনি দেখেন এই ফোবিওলাতে এই লেয়ার গুলা কি আছে? এই ইনার নিউক্লিয়ার লেয়ার আর হচ্ছে হলো এই গ্যাংলিয়ন সেল লেয়ার বা নার্ভ ফাইবার লেয়ার নাই। নাই, তার মানে ওখানে এটাও নাই। আর ওটা এতটাই চিকন যে আসলে ডিফিউশনের মাধ্যমে কোরিও ক্যাপিলারিস থেকে যেই নিউট্রিয়েন্টস গুলো আসে সেগুলোতেই হলো ওর কাজ হয়ে যায়, ঠিক আছে? ওকে, সো আর একটা কোশ্চেন খালি বাকি থাকলো, যেটা একজন ভাইয়া করলেন যে হলো এই ছবিগুলা, হ্যাঁ এই ছবিটার বিষয়। ঠিক আছে, আমি এটাও বুঝাই দেবো ক্লাসের শেষ দিকে, যে আমি এটা সম্পর্কে আবার রিভিউ করবো ইনশাল্লাহ। সো ফার আপনারা বুঝতে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মানে কোন লেয়ারে মানে কোন সেল, এটা তো আপনি বললেন যদিও, তারপরেও মানে কিছু কিছু স্পেসিফিক লেয়ারে কিছু স্পেসিফিক কোশ্চিন আসে, সেটা কোনো নিউনিক্স বা এরকম কোনো কিছু আছে কিনা? আচ্ছা কোরিও ক্যাপিলারি কতটুকু সাপ্লাই দেয় বা ইয়ে আচ্ছা হ্যাঁ এটা এই যে পরীক্ষা হলে যায় ভুলে যায়। ওকে 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 হ্যাঁ এটাও সহজ করে দেবো ইনশাল্লাহ। ব্লাড সাপ্লাই করবো, হ্যাঁ তখন ছিল লেয়ার গুলো সম্পর্কে আবার রিভিউ করব এবং তখন হয়ে যাবে জিনিসটা ইনশাল্লাহ। অথবা যদি আপনাকে সোজা কথা আমি বলি, এখানে 3টা জিনিস বা 3টা সেল আসলে মনে রাখলেই চলে। এটা হচ্ছে হলো যে রড এন্ড কোন, এই ধরে নেন এটা দেন মোবাইল দেন রিমোট দেন আর দেখেন
এমনি খেলেন বা পড়েন, কাফি ছবি ভাইয়া আঁকেন আর ব্যাগ গোছান, সাদা স্কেল লাগবে হ্যাঁ, কিন্তু। আজকে মনে হয় ম্যাক্সিমামই ভাই সবাইকে একটু মিউট করে দিলে ভালো হবে, তো বেশি ওকে। তো দেখেন তিনটা সেল আমরা মনে রাখি, রড এন্ড কোন, দেন হচ্ছে হলো যে বাইপোলার সেল, আর হচ্ছে হলো গ্যাংলিয়ন সেল। এই তিনটা সেলকে আবর্তন করেই কিন্তু রেটিনার সব লেয়ার। রড এন্ড কোন ওই কিন্তু অনেকগুলো লেয়ার খেয়ে ফেলছে, ঠিক আছে। ওই বাইরে আরপি ওটা তো বাদ, ওটা হিসাবের বাইরে, ওটা তো নিউরোসেন্সরি রেটিনার অংশও না। তো নিউরোসেন্সরি রেটিনাতে এই রড এন্ড কোন ও দেখেন কি কি লেয়ার খেয়ে ফেললো। ও বাইরের থেকে যদি আমি বলি, লেয়ার অফ রড এন্ড কোন, এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন, আউটার নিউক্লিয়ার লেয়ার, আউটার প্লেক্সিফর্ম লেয়ার, চারটা লেয়ার সে খেয়ে ফেললো। আউটার প্লেক্সিফর্ম লেয়ার কমন কার কার মধ্যে? বাইপোলার আর এই রড এন্ড কোনের মধ্যে, আউটার প্লেক্সিফর্ম লেয়ার। তাহলে এই বাইপোলার সেল পাইলাম, এর নিউক্লিয়াসটা কই থাকবে? এর নিউক্লিয়াসটা হচ্ছে হলো থাকবে হচ্ছে যে ইনার নিউক্লিয়ার লেয়ারে, ইনার নিউক্লিয়ার লেয়ার। তার মানে আমার এরপরে পেয়ে যাবো ইনার প্লেক্সিফর্ম লেয়ার। ইনার প্লেক্সিফর্ম লেয়ার কার কার? এই যে বাইপোলার সেল আর গ্যাংলিয়ন সেলের মাঝখানে ইনার প্লেক্সিফর্ম লেয়ার। তার মানে এরপরে থাকে আর কে? এরপরেই থাকে হচ্ছে হলো গ্যাংলিয়ন সেল লেয়ার। গ্যাংলিয়ন সেল লেয়ার দেখলাম, গ্যাংলিয়ন সেল পাইলাম। তার মানে গ্যাংলিয়ন সেলের সেখান থেকে কিছু অ্যাক্সন বা প্রসেস বের হবে। এই প্রসেস গুলা কি তৈরি করবে? নার্ভ ফাইবার লেয়ার। এবং এর উপরে আপনি একটা সুন্দর মতো পর্দা দিয়ে প্যাকেট করে দিলেন, যেটা হচ্ছে ইন্টারনাল লিমিটিং মেমব্রেন। এই জাস্ট আপনি তিনটা সেল এবং তার সাথে এই ওরিয়েন্টেশন গুলো যদি মনে রাখেন যে কোনটার আগে কোনটার পিছে কে থাকে, তাহলেই আসলে যথেষ্ট। তাহলে আর শুধু একজন ভাইয়ের কোশ্চেন বাকি থাকলো, ওটাও আশা করি ভাইয়া অনেকখানি এখান থেকে পেয়ে গেছেন, তাও আমি আবার ওটা লাস্টে ক্লিয়ার করে দিব। তাহলে সোফার আপনারা আশা করি বুঝতে পারছেন। আমরা আজকের ক্লাস থেকে ফুল কনসেপ্ট নিয়ে যাব, ঠিক আছে, যাতে রেটিনা রিলেটেড কোনো আর আমাদের মনে প্রশ্ন না থাকে। তাহলে দেখেন এই সেই অর্ডার অফ নিউরন গুলা আবারও লেখা, জাস্ট রিক্যাপিচুলেট হওয়ার জন্য। বাইপোলার সেল, গ্যাংলিয়ন সেল, আর হলো ল্যাটারাল জিনিকুলেট বডি। আচ্ছা, তাহলে আসেন এখন আমরা অ্যারেঞ্জমেন্টটা পড়ি। এই যে রেটিনাতে যেই এতগুলা লেয়ার থাকে, গ্যাংলিয়ন সেল থেকে যে প্রসেস গুলো বের হয়, সবগুলা দেখেন কি হয়, সবগুলো কনভার্জ করে একটা জায়গা দিয়ে। চুলে যেরকম বেনি করে, ঠিক সেরকম এটা মনে করেন একটা চুলে বেনি করার, ঠিক আছে। এই দেখেন এখানে যে হচ্ছিল সেই ইয়াটা ঢুকে বের হয় এখান থেকে। তাহলে নেজাল হাফ অফ রেটিনা যারা আছে তারা দেখেন কি করে, তারা ডিরেক্টলি আসে অপটিক ডিস্কে। কি হিসাবে আসে? সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র রেডিয়েটিং ফাইবার। ম্যাকুলার রিজন যারা, তারাও মোটামুটি স্ট্রেইট ভাবেই চলে আসে, এই পিএমডি বা প্যাপিলো ম্যাকুলার বান্ডল তৈরি করে। বাকি থাকলো কে? তাহলে শুধু টেম্পোরাল অংশটা। টেম্পোরাল অংশটা আর্চ করে। কিরকম আর্চ? দেখেন টেম্পোরাল অংশটা আর্চ অ্যাবভ এন্ড বিলো ম্যাকুলার পোর্শন। এই যে মাঝখানে ডিম্বাকৃতির যে জায়গাটা, এটা হলো ম্যাকুলার রিজন। এর উপরে এবং নিচে আর্চ করে আসে হচ্ছে হলো নার্ভ ফাইবার, টেম্পোরাল রিজন থেকে। তার মানে নেজাল রিজন থেকে আসে হলো রেডিয়েটিং ফাইবার, টেম্পোরাল রিজন থেকে আসে হলো আর্কুয়েট ফাইবার, আর পিএনবি ফাইবার আসে হলো ম্যাকুলার রিজন থেকে। ওকে, সো অপটিক নার্ভ এর সম্পর্কে পড়ি। এটা কি? এটা হলো সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ। এটা আসলে কি জিনিসটা? এটা হচ্ছে হলো যে এক্সন অফ গ্যাংলিয়ন সেল। কতটুকু লম্বায়? 47 থেকে 50 মিলিমিটার, পার্সন টু পার্সন ভ্যারি করে। এটা এক্সটেন্ড করে অপটিক ডিস্ক থেকে অপটিক কায়াজমা পর্যন্ত। অপটিক কায়াজমা পার হওয়ার পরে সেটা হয়ে যায় অপটিক ট্র্যাক্ট। কি কি থাকে এখানে? লাইট রিফ্লেক্স আর অ্যাকোমোডেশন রিফ্লেক্স, বোথ দুইটারই ফাইবার থাকে। ইট ইজ অ্যান আউটগ্রোথ অফ ব্রেন নট কাভার্ড বাই নিউরোলেমা। এটার কি সিগনিফিকেন্স? যার কারণে এটা হলো রিজেনারেট করে না যখন এটা ড্যামেজ হয়ে যায়। কতটা ফাইবার থাকে? 1.2 মিলিয়ন ফাইবার থাকে এবং সারাউন্ডেড থাকে মেনিনজিস দ্বারা। তাহলে এই যে 47 থেকে 50 মিলিমিটার যে ডায়ামিটার লেন্থ, এই লেন্থটা আবার বিভিন্ন ভাগে ভাগ হয়েছে। অপটিক নার্ভটাকে 4টা ভাগে ভাগ করা হয়। এটাকে চোখের ভিতরে যে অংশ, ইন্ট্রা অকুলার পার্ট, অরবিটের ভিতরের অংশ বা ইন্ট্রা অরবিটাল পার্ট, এই
অপটিক ক্যানালের ভিতরের অংশ বা ইন্ট্রা ক্যানালিকুলার পার্ট এবং ব্রেনের ভিতরের অংশ বা ইন্ট্রাক্রেনিয়াল পার্ট, এই কটা ভাগে ভাগ করা হয়। কত? এটা হলো ইন্ট্রা অকুলার পোর্শন হলো মাত্র 1 মিলিমিটার, সবচেয়ে বড় পোর্শন থাকে ইন্ট্রা অরবিটাল পোর্শন, এটা হলো 25 থেকে 30 মিলিমিটার, ইন্ট্রা ক্যানালিকুলার পোর্শন এটা থেকে হলো 5 থেকে 9 এবং ইন্ট্রাক্রেনিয়াল এটা ধরে নেন 10 মিলিমিটার। তাহলে আমরা আসেন ইন্ট্রা অকুলার পোর্শন এটা সম্পর্কে পড়ি। এটা স্ক্লেরা, করয়েড এবং সবকিছু দিয়ে পাস হয়। এই দেখেন, এই রেটিনা, এই যে হচ্ছে হলো গ্যাংলিয়ন সেলের প্রসেসগুলো, এবং এরা বের হচ্ছে কাকে কাকে ভেদ করে, করয়েডকে এবং স্ক্লেরাকে। এটার লেন্থ কতটুকু? টোটাল লেন্থ হলো 1 মিলিমিটার, ডায়ামিটার হলো অপটিক ডিস্কের ডায়ামিটার যতটুকু, ইন্ট্রা অকুলার পার্টেরও ডায়ামিটার ততটুকু, যেটা হলো 1.5 মিলিমিটার। এখন এই ছোট্ট যে 1 মিলিমিটার লেন্থের যে জায়গা, এর আবার হলো দেখেন 4 ভাগে ভাগ করছে। কি কি? সারফেস নার্ভ ফাইবার লেয়ার, ল্যামিনা ক্রিব্রোসার আগে, ল্যামিনা ক্রিব্রোসার মধ্যে এবং ল্যামিনা ক্রিব্রোসার পিছনে, যেটা হলো প্রি ল্যামিনার, ল্যামিনা ক্রিব্রোসা, দেন হলো রেট্রো ল্যামিনার রিজিয়ন। ইন্ট্রা অরবিটাল পার্ট বা অরবিটের ভিতরে যে অংশ, এটা সবচেয়ে বড়, 25 থেকে 30 মিলিমিটার অফ লেন্থ, কভার করা থাকে 3টা লেয়ার দিয়ে অফ মেনিঞ্জিস, যেটা হলো ড্যাপ্ট বা ডুরা, অ্যারাকনয়েড এন্ড পায়ামেটার। তার মানে যেহেতু 3টা লেয়ারই থাকতেছে, তার মানে এখানে সাব অ্যারাকনয়েড স্পেস বলেও একটা জিনিস এক্সিস্ট করে। আর এইটা হলো ফাইবার গুলা অ্যাডহেরেন্ট হয়ে থাকে, যার কারণে হলো যদি রেট্রোবালবার নিউরাইটিস হয় তখন সেখানে আই বল মুভমেন্ট করলে ওই পার্সনটা ব্যথা ফিল করে। আচ্ছা, ইন্ট্রা অরবিটাল পোর্শন, এটার যে রিলেশনটা আপনারা একবার একটু রিডিং দিবেন, এটা তেমন ইম্পর্টেন্ট না। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছিল যে সেন্ট্রাল রেটিনাল আর্টারি এর যে কোর্সটা আমরা পড়বো, জাস্ট এখান থেকে এতটুকু পরিমাণ পড়লেই যথেষ্ট, বাকিগুলো তেমন একটা দরকার হয় না। ইন্ট্রা ক্যানালিকুলার পোর্শন এটা থাকে হলো অপটিক ক্যানালের ভিতরে, এটা 6 থেকে 9 মিলিমিটার ডায়ামিটার। অপটিক ক্যানেলটা তৈরি হয় কি দিয়ে, এটা সম্পর্কে মিসকনসেপশন আছে অনেকেরই। এটা তৈরি হয় হচ্ছিল লেসার উইং অফ স্পেনয়েড দ্বারা। তাহলে এর পাশে যে আরেকটা থাকে এরকম একটা জিনিস, এটার নাম হলো সুপিরিয়র অরবিটাল ফিশার। তাহলে কার কার দ্বারা তৈরি হয়? তৈরি হয় এই লেসার উইং অফ স্পেনয়েড আর গ্রেটার উইং অফ স্পেনয়েড দুইটার মাঝামাঝি জায়গাটা দ্বারা। তাহলে এই কনসেপ্টটা ভুল করা যাবে না যে সুপিরিয়র অরবিটাল ফিশার কে তৈরি করে আর অপটিক ক্যানেল কে তৈরি করে। ওকে, ইন্ট্রাক্যানালিকুলার পোর্শনের যে হলো রিলেশনটা, এটা জানতে হবে। এটা অপথ্যালমিক আর্টারি ক্রস করে কোথা থেকে কোথায়? মিডিয়াল থেকে ল্যাটারালি। ছবিতে দেখতেই পাচ্ছেন, এই হলো মিডিয়াল সাইড, এটা হলো ল্যাটারাল সাইড, মিডিয়াল থেকে ল্যাটারালি এটা পাস করে। স্ফেনয়েড আর পোস্টেরিয়র ইথময়েডাল সাইনাস এখানে থাকে এবং এটা খুব থিন ল্যামিনার প্যাপ্রিসা বলা হয়, বা হলো যে অরবিটাল প্লেট অফ ইথময়েড বোন, এটা দ্বারা সেপারেটেড হয়ে থাকে। এনিহাও যদি এখানে সাইনোসাইটিস হয় স্পেনয়েড আর পোস্টেরিয়র ইথময়েডাল সাইনাসে, এই যে ল্যামিনা প্যাপ্রিসা বা যে হলো থিন প্লেট অফ অরবিটাল পোর্শন অফ ইথময়েড বোন, অরবিটাল প্লেট অফ ইথময়েড, এই ইনফেকশন ঠেকায় রাখতে পারে না, এই সাইনাস থেকে স্প্রেড করে সেটা ইন্ট্রাক্যানালিকুলার পোর্শনে চলে আসে এবং এটা কি করে? তখন রেট্রোবালবার নিউরাইটিস তৈরি করে। ইন্ট্রাক্রেনিয়াল পোর্শন, এটার মাপ কতটুকু? 10 মিলিমিটার। এটা কোথায় থাকে? ইট লাইস অ্যাবভ ক্যাভার্নাস সাইনাস এবং এটা কনভার্জ করে টু ফর্ম দা কায়াসমা। এটা এনশিতে থাকে কি দ্বারা? পায়ামেটার দ্বারা। এবং ক্যারোটিড আর্টারি এটা হলো এর উপরে এবং দেন হলো ল্যাটারালি এটা পাস করে। তাহলে এই অপটিক নার্ভের আমরা যে নার্ভ ফাইবার গুলো আছে সেগুলো অ্যারেঞ্জমেন্টটা শিখি। আমরা সারফেস রেটিনার যে সারফেস লেয়ার, সেখানে আমরা নার্ভ ফাইবারের অ্যারেঞ্জমেন্টটা দেখলাম, যে হলো টেম্পোরাল অংশ থেকে আসে একটা, নেজাল অংশ থেকে আসে একটা, আর ম্যাকুলার রিজন থেকে আসে একটা। যেটা হলো নেজাল পোর্শন থেকে আসছিল সে স্ট্রেইট কোর্স আনছে, যে টেম্পোরাল রিজন থেকে আসছিল সে আর্চ কোর্স আনছে, এবং যে ম্যাকুলার রিজন থেকে আসছিল সেও মোটামুটি স্ট্রেইট কোর্স আছে। এখন এইটা অপটিক নার্ভ হেডে কিরকম ফরমেশন হয়ে থাকে, এই যে ছবিটাতে যেরকম দেখতে পাচ্ছেন সেটা দেখেন। এটা যদি আপনারা দেখে বুঝতে না পারেন কিংবা মনে রাখতে কষ্ট হয়,
সহজে আসেন আমরা মনে রাখি। এই দেখেন নেজাল রেটিনা এই পাশে, এই হলো সেই নেজাল রেটিনা। নেজাল রেটিনা থেকে কে আসে? রেডিয়েটিং ফাইবার, সুপিরিয়র রেডিয়েটিং ফাইবার এবং ইনফিরিয়র রেডিয়েটিং ফাইবার। পিএমবি বা প্যাপিলোম্যাকুলার বান্ডল স্ট্রেট কোর্স মেইনটেইন করে, আমরা অলরেডি পড়ছি। এবং এর উপরে আর্চ হয়ে কে আসে? এই টেম্পোরাল রিজন থেকে আর্কুয়েট ফাইবার। সুপিরিয়র আর্কুয়েট ফাইবার আর ইনফিরিয়র আর্কুয়েট ফাইবার। তার মানে এইভাবে যদি আমরা চিন্তা করি, দেখেন এই ফরমেশনটা কিন্তু আর মুখস্থ রাখার কোনো দরকার নেই। আপনি যদি এর আগেরটা বুঝে থাকেন, এটাও কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে ডিস্টাল রিজিয়নে কি একই রকম থাকে? কাইন্ড অফ। দেখেন, the upper and lower temporal fiber are situated on the temporal hub in the optic nerve, are separated from each other by a wedge-shaped area occupied by papillomacular bundle. টেম্পোরাল ফাইবারটা টিএমবি দ্বারা আলাদা হয়ে থাকে, কিন্তু এই নেজালটা পরস্পর কন্টাক্টে থাকে এবং এরা কথায় থাকে, এরা হচ্ছে হলো নেজাল সাইডে থাকে। এখন এই অপটিক নার্ভ থেকে আমি যখন আরো আগাচ্ছি কায়াজমার দিকে, তখন আমি পাবো হলো প্রক্সিমাল রিজিয়ন। প্রক্সিমাল রিজিয়নে এসে কি হয়? এই যে ম্যাকুলার যে পোর্শন ছিল, এই নীল অংশটা সে হট করে সে ভিতরে ঢুকে পড়ে, ভিতরে ঢুকে এরকম একটা চেহারা নিয়ে নেয়। তাহলে কি হয়ে গেল? দেখেন, এই হলুদটা হলো টেম্পোরাল রিজিয়ন, এই পিঙ্কটা হচ্ছে হলো নেজাল রিজিয়ন, এবং এই মাঝখানে যে নীলটা এটা হলো ম্যাকুলার রিজিয়ন। তার মানে এখানে কি চেঞ্জ? ম্যাকুলার ফাইবারস আর প্লেসড সেন্ট্রালি। এটা আমি কোন জায়গায় পাচ্ছি? ঠিক কায়াজমাতে ঢোকার আগ মুহূর্তে, যেটা হচ্ছে হলো প্রক্সিমাল রিজিয়ন অফ অপটিক নার্ভ। তাহলে কায়াজমা কি? কায়াজমা এটা হচ্ছে হলো যে এটা একটা কন্টিনিউশন, এবং অপটিক নার্ভ দুটা ফিউশন হয়ে এটা তৈরি হয়। এটা একটা ফ্ল্যাট সারফেস, ফ্ল্যাট স্ট্রাকচার। এটা হচ্ছে হলো যে 12 মিলিমিটার ওয়াইড এবং 8 মিলিমিটার এটা হলো লেন্থে থাকে। লোকেশনটা কি আমাদের জানতে হবে। এই কায়াজমা এটা থাকে হচ্ছে হলো ওভার ডায়াফ্রাগমা সেলা। দেখেন এই ছবিতে এই যে এই জায়গাটা দেখেন ঢাকনার মতো, হ্যাঁ ঢাকনার মতো, এটা হলো ডায়াফ্রাগমা সেলা। এই যে গর্তের মতো যে আমরা দুইটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, গর্তের মতো, এবং হলো এখানে একটা দেখে মনে হচ্ছে এটা ব্যাগ, তাই না? একটা ব্যাগের মতো একটা স্ট্রাকচার। এই ব্যাগের মতো স্ট্রাকচারটা হচ্ছে হলো পিটুইটারি গ্ল্যান্ড, এবং এই যে যেই গর্তের ভিতরে সে বসে আছে, সেই গর্তটা হচ্ছে হলো হাইপোফাইসিয়াল ফোসা। গর্তের উপরে একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকে, ঢাকনাটার নাম হলো ডায়াফ্রাগমা সেলা। তার মানে আমার যে এই কায়াজমাটা, সেই কায়াজমাটা অবস্থান করতেছে হলো এই ডায়াফ্রাগমা সেলার উপরে। রিলেশন অফ অপটিক কায়াজমা, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। এটা আসবেই পরীক্ষায়। আসেন বুঝে নেই, অ্যান্টেরিয়রলি কি থাকবে, পোস্টেরিয়রলি কি থাকবে, এটা বেশি ইম্পর্টেন্ট। অ্যান্টেরিয়রলি থাকবে হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি এবং অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। দেখেন এই প্রথম যে ছবিটা, এই ছবিটাতে দেখা যাচ্ছে এটা হচ্ছে হলো যে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এটা, এবং দুইটাকে জাংশন করছে বা যোগাযোগ করেছে, কানেকশন করেছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এটা কই থাকতেছে? কায়াজমার সামনে থাকতেছে। তাহলে কায়াজমার পিছনে কে থাকে? কায়াজমার পিছনে থাকে হচ্ছে হলো টিউবার সিনেরাম, ইনফান্ডিবুলাম, পিটুইটারি বডি, ম্যামিলারি বডি আর পোস্টেরিয়র পারফোরেটেড সাবস্টেন্স। এই নামগুলা মনে রাখা একটু কষ্ট, ছবির সাথে মিলাই যদি পড়ি আমরা আর ভুলব না। তাহলে আসেন ছবির সাথে মিলাই পড়ি। ইনফান্ডিবুলাম এই জিনিসটা কি? এটা হচ্ছে হলো যে বইয়ে লিখে রাখতে পারেন হাইপোফাইসিয়াল স্টক। পিটুইটারি বডির আরেকটা নাম হলো হাইপোফাইসিস। আচ্ছা, তাহলে বাকি থাকলো কি আর? টিউবার সিনেরাম। টিউবার সিনেরাম কার অংশ? এটা হলো পোস্টেরিয়র হাইপোথ্যালামাসের অংশ। আর বাকি থাকলো কে? ম্যামিলারি বডি আর পোস্টেরিয়র পারফোরেটেড সাবস্টেন্স। এই হচ্ছে গোল গোল যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হলো ম্যামিলারি বডি। আর এইখানে
আমার এই যে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি এই যে দেখা যাচ্ছে পিছনে, একে যদি আমি উঠাই ফেলি, একে যদি রিমুভ করে ফেলি, এর নিচে আপনি দেখবেন ছোট ফুটা 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 জিনিস আছে। এই ফুটা ফুটা জিনিসটা কি? ফুটা ফুটা জিনিসটাই হলো পোস্টেরিয়র পারফোরেটেড সাবস্টেন্স। তার মানে এই ছবিতে আমরা পোস্টেরিয়র পারফোরেটেড সাবস্টেন্সটা কেন দেখতে পাচ্ছি না? কারণ হচ্ছে হলো এটাকে ওভারলাই করে আছে বা ঢেকে আছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এই যে ছবিটা, এই ছবিটাতে এই যে জিনিসটা দেখা যাচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এই ঢেকে আছে এটা। তাহলে আমরা আসেন বাকিগুলো করি। সুপিরিয়রলি কে থাকে? থার্ড ভেন্ট্রিকল। এই দেখেন কায়াজমা এখানে, এর উপরে কে থাকতেছে? থার্ড ভেন্ট্রিকল। নিচে কে থাকতেছে? হাইপোফাইসিস বা পিটুইটারি গ্ল্যান্ড। আর ডানে বামে কে থাকতেছে? কায়াজমার ডানে বামে দেখেন এই যে লাল যে দুইটা জিনিস, এইটাই হচ্ছে হলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এবং এর পাশে থাকে হলো অ্যান্টেরিয়র পারফোরেটেড সাবস্টেন্স। এটা এইখানে থাকে, এইখানে ল্যাটারালি, এই ল্যাটারালি ছবিতে দেখাই যাচ্ছে এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এবং এর পাশে এখানে ফোটা 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 জিনিস থাকে, এটাকে নাম দেওয়া হয়েছে অ্যান্টেরিয়র পারফোরেটেড সাবস্টেন্স। তার মানে এটা নামে অ্যান্টেরিয়র, বাট এটা রিলেশন হচ্ছে হলো এ থাকে ল্যাটারালি। আর যেটা পোস্টেরিয়র তার ক্ষেত্রে আমরা জানলাম যে এটা ছবিতে দেখা যায় না, কারণ পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি তাকে ঢেকে রাখে। সো আমরা জানলাম যে এটা কই থাকার কথা? ডায়াফ্রাগমা সেলার উপরে থাকার কথা। 80% কেসে তাই থাকে, 80% কেসে ডায়াফ্রাগমা সেলার উপরেই থাকে। 10% কেসে ডায়াফ্রাগমা সেলার সামনে থাকে, আর 10% কেসে এটা ডায়াফ্রাগমা সেলার পিছনে থাকে। সামনে যদি থাকে তাহলে এটা থাকে হলো টিউবারকুলাম সেলার উপরে, আর যদি এটা পিছনে থাকে তাহলে এটা অবস্থান করে ডরসাম সেলার উপরে। তাহলে এই কায়াজমাতে কিরকম ভাবে নার্ভ ফাইবার গুলা অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে আসেন আমরা দেখি। কায়াজমাতে মনে রাখবেন টেম্পোরালে কোনো ঝামেলা নেই, যত সব ঝামেলা সব হলো নেজাল নিয়ে। এই নেজাল ফাইবার গুলা ওরা কি করে? ওরা হলো ক্রস করে বসে, আর যে টেম্পোরালরা তারা ক্রস করে না। তার মানে আমার এটা যদি লেফট সাইডের অপটিক নার্ভে থাকে, টেম্পোরাল ফাইবার লেফট সাইডের অপটিক ট্র্যাক্টেই যাবে। কিন্তু এই যে নেজাল ফাইবার এ ঘাপলা করে বসে, এ ক্রস করে বসে, এ লেফট থেকে সে রাইটে চলে যায়, রাইট সাইডের অপটিক ট্র্যাক প্রবেশ করে। এখন শুধু যে ক্রসিং করে সে তা না, সে আরো কিছু ঝামেলা করে। কি ঝামেলা করে? সে হচ্ছে হলো এই আপার আর লোয়ার দুই ভাগে ভাগ হয়। যে লোয়ার ফাইবার গুলা সে থাকে হচ্ছে হলো অ্যান্টিরিয়রলি এবং লোয়ার, এবং যে আপার ফাইবার গুলা এ থাকে পোস্টেরিয়রলি এবং আপার ভাবে থাকে। এই যে অ্যান্টেরিয়র যে যে বলে লোয়ার যে ফাইবার গুলা দেখেন, এই লাল রঙের ফাইবারটা সে কি করতেছে? সে সরাসরি কিন্তু এখানে না এসে সে একটু আর্চ ফর্মেশন করছে। আর্চ ফর্মেশন করে কি করছে? সে ছিল লেফট পাশে, সে ক্রস করে যাবে রাইট পাশে, রাইট পাশের অপটিক ট্র্যাক্টে যাবে। কিন্তু ও অত ভালো না, ও কি করে? ও যাওয়ার আগে হলো বেড়ায় যায়। কার বাসা থেকে বেড়ায় আসে? ওই যে পাশে ক্রস করতে যাবে সেই পাশেরই অপটিক নার্ভের মাঝখান থেকে একটু বেড়ায় আসে। এই দেখেন সেটা আর্চ করে এখানে একটুখানি ঢুকে তারপরে সে ব্যাক আসলো অপটিক ট্র্যাক্টে। এটাকে কি বলা হয়? অ্যান্টেরিয়র উইলব্রেন্ট নি। আর সুপিরিয়র নেজাল ফাইবার সে হচ্ছে হলো, সে কি করে? সে হচ্ছে হলো হাই এন্ড পোস্টেরিয়রলি থাকে, এবং সে হচ্ছে হলো পিছন দিকে একটা লুপ তৈরি করে, যেটাকে বলা হয় পোস্টেরিয়র উইলব্রেন্ট নি। এ কি করে দেখেন, এ যে পাশে ছিল এই ইপসিল্যাটারাল যে ট্র্যাক্টে ছিল আমার লেফট পাশে, সেই লেফট পাশের ট্র্যাকটি সে একবার একটু ঢুকে উঁকি মেরে আবার হচ্ছিল দেখেন রাইট পাশের ট্র্যাকটা সে সাইড চেঞ্জ করে চলে গেল। তার মানে পোস্টেরিয়র উইলব্রেন্ট নি এ হলো কোন দিকে আর্চ করে? সে ইপসিল্যাটারাল ট্র্যাক্টে আর্চ করে। আর অ্যান্টেরিয়র উইলব্রেন্ট নি সে দেখেন কন্ট্রাল্যাটারাল অপটিক নার্ভে সে আর্চ করে। তাহলে এই কনসেপ্টটা কি আপনারা বুঝতে পারছেন কিনা? দেখেন এটা যদি বুঝে থাকেন তাহলে আমি এখন আর একটা জিনিস বলবো, যেটা হলো লো এন্ড অ্যান্টেরিয়র এন্ড হাই এন্ড পোস্টেরিয়র। হ্যালো, আরেকবার একটু বলো। ওকে।
তাহলে দেখেন এই এই যে আমার এখান থেকে যে বের হচ্ছে নেজাল ফাইবার গুলা কি করবে? ক্রস করবে। ফার্স্টে আমরা মনে রাখি নেজাল ফাইবার করবে ক্রস। এখন এই নেজালের কিন্তু আপার ফাইবারও আছে, নেজালের লোয়ার ফাইবারও আছে। আপার আর লোয়ার একই রকম ভাবে যাবে না। লোয়ার যে ফাইবার গুলা সে এই কায়াজমার সামনের দিকে অবস্থান করবে, অ্যান্টেরিয়রলি থাকবে, এবং আপার যে ফাইবার গুলা সে কায়াজমার পিছন দিকে আসবে বা পোস্টেরিয়রলি অবস্থান করবে। এখন পোস্টেরিয়রলি যখন অবস্থান করবে, একসাথেই বলে দিই, সে হাই থাকবে এবং অ্যান্টেরিয়রলি যেটা থাকবে সেটা লো থাকবে। কিভাবে করে মনে রাখবো যে অ্যান্টেরিয়র ফাইবার গুলা লো থাকে আর পোস্টেরিয়র ফাইবার গুলো হাই থাকে? বোঝার জন্য বলি, দেখেন, মানে লো মানে এরকম, হাই মানে হচ্ছে হলো এরকম। এই কায়াজমা আমি যদি পাশাপাশি দেখতে পাই, আমি দেখতে পারবো লোয়ার নেজাল গুলা হলো লো অ্যান্ড অ্যান্টেরিয়রলি, আর যে আপার নেজাল ফাইবার গুলো তারা হাই অ্যান্ড পোস্টেরিয়রলি। এটা এভাবে করে মনে রাখবেন যে ক্লাসে বা লেকচার রুমে বা গ্যালারি রুমে যে সিট অ্যারেঞ্জমেন্ট গুলো থাকে, হ্যাঁ, সেটা কিরকম থাকে? সিঁড়ি 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 হয়ে থাকে না? যত পিছন দিকে যাচ্ছেন সিঁড়ির মতো উপরে উঠতেছেন, আর যত সামনের দিকে বসতেছেন তত কি নিচের দিকে বসতেছেন। তাহলে সামনের বেঞ্চে যে থাকে সে থাকে লোয়ার এবং অ্যান্টেরিয়রলি, পিছনের বেঞ্চে যে থাকে সে থাকে হায়ার এবং পোস্টেরিয়রলি। এটা দিয়ে মনে রাখবেন যে সামনের দিকে ফাইবার থাকে লোয়ার এবং পিছনের দিকে ফাইবার গুলো থাকে হায়ার বা একটু উপরের দিকে। তাহলে এই যে যেটা লোয়ার থাকতেছে, সে এত কিছু আমরা কেন জানলাম যে অ্যান্টেরিয়র থাকে লোয়ার থাকে? জানার কারণ একটাই, যে এ যেহেতু লোয়ার থাকে তার মানে কায়াজমার নিচ থেকে যদি কোনো টিউমার গ্রো করে, সে ফার্স্ট এফেক্ট করবে এই লোয়ার বা অ্যান্টেরিয়র যে ফাইবার তাদের। তার মানে হলো পিটুইটারি অ্যাডিনোমা যদি কারো হয়, সেই ক্ষেত্রে সেটা এফেক্ট করবে হলো আপার টেম্পোরাল কোয়াড্রেন্টিক ফিল্ড গুলা, যেটা হচ্ছে হলো যে লোয়ার নেজাল ফাইবার। আমরা একটা জিনিস জানি যে যেই জায়গার ফাইবারকে সে এফেক্ট করে তার উল্টা পাশের ফিল্ড ড্যামেজ হয়ে যায়। মানে হলো নেজাল রেটিনা দেখতে হেল্প করে টেম্পোরাল পোর্শনকে, টেম্পোরাল রেটিনা হেল্প করে নেজাল ফিল্ডকে, এবং আপার পোর্শন অফ রেটিনা দেখতে হেল্প করে লোয়ার ফিল্ডকে, লোয়ার পোর্শন অফ রেটিনা দেখতে হেল্প করে আপার ফিল্ডকে, ভাইস ভার্সা আর কি। তার মানে হলো আপনার যদি এই পিটুইটারি অ্যাডিনোমা হয় একটা রোগীর, তাহলে নিচ থেকে সে এফেক্ট করবে। আমরা কায়াজমার রিলেশনে পড়ছি যে কায়াজমার নিচে থাকে কে? পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড নিচ থেকে বড় হয়ে সে কায়াজমাকে নিচ থেকে পুশ করবে। নিচ থেকে পুশ করলে লোয়ার ফাইবার গুলো আগে ড্যামেজ হবে। লোয়ার ফাইবার কে থাকে? লোয়ার ফাইবার থাকে হলো লোয়ার নেজাল যে ফাইবার গুলো তারা। তার মানে লোয়ার নেজাল ফিল্ডটা ডিফেক্ট হয়ে যাবে, সরি, লোয়ার নেজালের ফাইবার গুলো ডিফেক্ট হয়ে যাবে। লোয়ার নেজাল যে ফাইবার গুলো তারা দেখতে হেল্প করে কাকে? তারা দেখতে হেল্প করে আপার টেম্পোরাল ফিল্ডকে। তার মানে এটা ডিফেক্টটা কিরকম হবে? বাইল্যাটারাল হবে এবং বোথ সাইডেই এই টেম্পোরাল আপার টেম্পোরাল ফিল্ড হলো ডিফেক্ট হয়ে যাবে। যেহেতু 4 ভাগের 1 ভাগ হচ্ছে, সো এটাকে আমরা বলবো কোয়াড্রেন্টোপিয়া। যদি পুরা ফিল্ডের অর্ধেকটাই ড্যামেজ হয়ে যেত সেটাকে বলা হতো হেমি অ্যানোপিয়া। হেমি মিন্স অর্ধেক, আর কোয়াড মানে হলো 4 ভাগের 1 ভাগ। ওকে। আর ম্যাকুলার ফাইবার গুলা কিরকম থাকে? ম্যাকুলার ফাইবার গুলা থাকে মোর পোস্টেরিয়রলি। এই দেখেন লাল রঙের যে অংশটা, এটা হলো ম্যাকুলার ফাইবার। এই দেখেন আরো পিছন দিকে থাকে, পোস্টেরিয়রলি থাকে। ওকে, সো এইভাবে গঠন করার পরে এই কায়াজমা থেকে কি তৈরি হলো? অপটিক ট্র্যাক্ট। অপটিক ট্র্যাক্ট কেমন? সিলিন্ড্রিক্যাল। এখন এই পাশে এই যে প্রত্যেকটা অপটিক ট্র্যাক্ট, সে কি থাকে? সে যেই পাশের তার একই পাশের স্বপাশের টেম্পোরাল ফাইবার এবং অপোজিট পাশের নেজাল ফাইবার নিয়ে সে তৈরি হয়, এবং তারা এন্ড হয় কোথায়? অপটিক ট্র্যাক্ট এন্ড হয় ল্যাটারাল জেনিকুলেট বডিতে যায়। তাহলে এই অপটিক ট্র্যাক্টে ফাইবার গুলা কিরকম হয়ে থাকে দেখেন। এইটাকে আমরা ডরসাল, ভেন্ট্রাল, মিডিয়াল, ল্যাটারাল 4টা ভাগে ভাগ করে দিই। ডরসাল মানে হলো কি? পিঠ। ভেন্ট্রাল মানে হলো বুক। তার মানে হচ্ছে হলো এটা দেখেন কই থাকবে? ভেন্ট্রালি এই পোর্শন, এইটা থাকবে হলো ডরসালি, আর এটা হচ্ছে হলো মিডিয়ালি, এটা হচ্ছে হলো ল্যাটারালি। তার মানে ডরসালি দেখেন কে থাকবে? ডরসালি থাকতেছে হচ্ছে হলো ডরসো ল্যাটারাল। ডরসো ল্যাটারাল পোর্শনে থাকবে ম্যাকুলার ফাইবার।
আর ভেন্ট্রাল সাইড এটা, মিডিয়াল সাইড এটা। তাহলে ভেন্ট্রোমিডিয়ালি থাকবে হচ্ছে হলো আপার এন্ড লোয়ার রেটিনাল ফাইবার। এখন এই ভেন্ট্রোমিডিয়ালি যে আপার আর লোয়ার রেটিনাল ফাইবার থাকলো, তার ভিতরে যদি আরো স্পেসিফিক ভাবে বলি যে আপারটা কোন পাশে থাকে, লোয়ারটা কোন পাশে থাকে, সোজা উত্তর আপারটা থাকে মিডিয়ালি, লোয়ারটা থাকে ল্যাটারালি। লোয়ার এল ফর ল্যাটারাল মনে রাখবেন, আর আপারটা থাকে মিডিয়ালি। তাহলে কই গেল সেটা? ল্যাটারাল জেনিকুলেট বডি। ল্যাটারাল জেনিকুলেট বডি কি? এটা একটা স্মল ওভাল শেপ সোয়েলিং প্রজেক্ট করে কই থেকে? পালভিনার অফ থ্যালামাস থেকে। এটা হলো থার্ড অর্ডার নিউরন। আচ্ছা, এবং এটা হলো 6টা লেয়ার বিশিষ্ট। তাহলে কি সেই 6টা লেয়ার? এই হলো সেই 6টা লেয়ার। এই 6টা লেয়ারের ভিতরে আমার 146 আর 235 এই নাম্বারটা মনে রাখতে হবে। দুইটা মনে রাখার কোনো দরকার নাই, যে কোনো একটা মনে রাখেন। আমি মনে রাখতাম হলো 146। 146 কই থেকে আসে? কন্ট্রাল্যাটারাল আই, মানে অপোজিট আই থেকে। আর ইপসিল্যাটারাল আই বা যেই চোখেরটা সেই চোখেই আসে, সেটা হলো কোন কোন লেয়ারে এসে এন্ড দেয়? 2, 3, 5 বা 235। তার মানে পুরাটাই কিন্তু রিসিভ করে ফ্রম বোথ রেটিনা থেকে। এখন এই যে লেয়ার 1 আর 2 তারা আবার তৈরি করে হলো ম্যাগনোসেলুলার লেয়ার, আর লেয়ার 3, 4, 5 এই 4টা লেয়ার তৈরি করে পার্ভোসেলুলার লেয়ার। এরা কি আমরা জানবো এর পরের দিনের লেকচারে। আজকে আমরা জাস্ট এটুকু জেনে রাখি যে লেয়ার 1 আর 2 তৈরি করে ম্যাগনোসেলুলার, লেয়ার 3, 4, 5, 6 তারা তৈরি করে পার্ভোসেলুলার লেয়ার। এখন এই যে ল্যাটারাল জেনিকুলেট বডি, ওর ভিতরে আবার নার্ভ ফাইবার গুলা কি লেয়ারে কিভাবে বিন্যস্ত হয়ে থাকে? আমরা এর আগে পড়ছি যে উপরের দিকে কে ছিল? ম্যাকুলা। সেই এ উপরেই থাকে। এখন এ দেখেন ম্যাকুলা কিন্তু রেটিনার খুব ছোট্ট একটা অংশ, কিন্তু ল্যাটারাল জেনিকুলেট বডিতে সে বিশাল একটা জায়গা দখল করে ফেলছে। কতটুকু বলতে পারেন? 2/3 অফ ল্যাটারাল জেনিকুলেট বডি ইজ অকুপাইড বাই ম্যাকুলার ফাইবার। কোনটুকু? পোস্টেরিয়র। তার মানে এটা হলো পোস্টেরিয়র পার্ট এবং এটা হলো অ্যান্টেরিয়র পার্ট। এই অ্যান্টেরিয়র পার্টে মিডিয়াল হাফ কে তৈরি করে? আপার রেটিনাল ফাইবারস, আর ল্যাটারাল হাফ কে তৈরি করে? লোয়ার রেটিনাল ফাইবার। আবারও সেভাবে মনে রাখতে বলবো, লোয়ার ফর এল, এল ফর ল্যাটারাল। সো এই যে এরা এই ম্যাগনোসেলুলার পাথওয়ে আর পার্ভোসেলুলার পাথওয়ে, 1, 2 হলো ম্যাগনোসেলুলার, 3, 4, 5, 6 এরা হলো পার্ভোসেলুলার। এরা বের হয়ে এন্ড হবে কোথায়? এরা যাবে একটা রেডিয়েশন তৈরি করবে, যেটাকে কি বলা হয়? অপটিক রেডিয়েশন। আরেকটা নাম কি? জেনিকো ক্যালকারাইন ট্র্যাক্টস। এরা আসলে কারা? এরা হচ্ছে হলো যে এক্সন অফ হলো ল্যাটারাল জেনিকুলেট বডি বা থার্ড অর্ডার নিউরনের। প্রত্যেকটা নিউরনের আমরা জানি থাকে কি? ডেনড্রাইট থাকে, এর একটা সেল বডি থাকে এবং সেন থেকে বের হয় হলো এক্সন। তার মানে ল্যাটারাল জেনিকুলেট বডির থেকে যেই ফাইবারটা বের হলো সেই তৈরি করলো অপটিক রেডিয়েশন। এবং এরা এই ইন্টারনাল ক্যাপসুল পার হয়ে টার্মিনেট করে ভিজুয়াল কর্টেক্সে। এই নার্ভ ফাইবার লেয়ারের ডিস্ট্রিবিউশন গুলা দেখেন। আমরা অলরেডি জানছি যে টেম্পোরাল যে ফিল্ড গুলা তারা যে সাইডে ছিল সেই সাইডেই থাকবে টেম্পোরাল ফাইবার। হাপলা কার কি নিয়ে? হাপলা হলো নেজাল ফাইবার নিয়ে। এই নেজাল ফাইবার আবার হলো আপার এন্ড লোয়ার, দুই ভাগে ভাগ। লোয়ারটা বললাম কি যাবে? অ্যান্টেরিয়রলি এবং লো অফ দ্য কায়াজমা, আর যে সুপিরিয়র যে ফাইবার তারা যাবে পোস্টেরিয়রলি এবং হাই আপ ইন দ্য কায়াজমা। যেটা যাই করুক, এখানে এসে আরেকটা আবার প্যাচ খেলবে। এরা কি প্যাচ খেলবে দেখেন? এই ইনফিরিয়র ফাইবারস অফ দ্য অপটিক রেডিয়েশন, আমি আগে বলছি যে ভাইস ভার্সা। তার মানে ইনফিরিয়র ফাইবার মানে সে কোন ভিজুয়াল ফিল্ডকে সার্ভ করে? সুপিরিয়র ভিজুয়াল ফিল্ডকে। সে কি করে? অ্যান্টেরিয়র ইনফিরিয়রলি টেম্পোরাল লোবে একটু ঢুকে সে তারপরে আসে। এই দেখেন, এই হলো সেই মেয়ার্স লুপ, এইটাই হলো সেই টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবে আসে কারা? আসে সুপিরিয়র ইনফিরিয়র যে ফাইবার গুলা। আর যে সুপিরিয়র যে ফাইবার তারা স্ট্রেইট আসে, তারা কোনো আর্চ টাচ করে না। সুপিরিয়র ফাইবার গুলা
হচ্ছে হলো ডিরেক্টলি আসে এবং প্যারাইটাল লোবে চলে যায়। এখানে একটা নেমোনিক্স আমি আপনাদেরকে বলি, একটু মনে রাখেন। পিটস, PITS, তার মানে হলো প্যারাইটাল আর এটা হলো টেম্পোরাল। প্যারাইটাল লোবে যদি ঘাপলা হয় ইনফিরিয়র ফিল্ডে ঝামেলা হবে, টেম্পোরাল লোবে যদি ঘাপলা হয় সুপিরিয়র ফিল্ডে ঝামেলা হবে। কারণ কি, টেম্পোরাল দিয়ে কে আসে? টেম্পোরাল লোব দিয়ে আসে হচ্ছে হলো এই যে দেখেন ইনফিরিয়র ফাইবার। ইনফিরিয়র ফাইবার কোন ফিল্ডকে দেখায়? সুপিরিয়র ভিজুয়াল ফিল্ডকে। তার মানে টেম্পোরাল লোব গেলে বা টেম্পোরাল লোবে লেশন হলে কোন ফিল্ড নষ্ট হয়ে যাবে? সুপিরিয়র ফিল্ড। আর প্যারাইটাল লোবে যদি লেশন হয় কোন ফিল্ড নষ্ট হবে? ইনফিরিয়র ফিল্ড। এটাই হলো PITS। এই নেমোনিক্স দিয়ে মনে রাখবেন। প্যারাইটাল গেলে ইনফিরিয়র ফিল্ড, টেম্পোরাল গেলে সুপিরিয়র ফিল্ড। সো ভিজুয়াল কর্টেক্স, এই ভিজুয়াল কর্টেক্স হলো সব ইনফরমেশন গুলাকে এই রিকগনাইজ করে এবং সে প্রসেস করে। ভিজুয়াল ফিল্ডকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে হলো প্রাইমারি ভিজুয়াল ফিল্ড এবং সেকেন্ডারি ভিজুয়াল ফিল্ড। নাম্বার হিসেবে বলতে গেলে ব্রডম্যান এরিয়া 17 হচ্ছে হলো প্রাইমারি ভিজুয়াল ফিল্ড আর 18 আর 19 তৈরি করে সেকেন্ডারি ভিজুয়াল ফিল্ড। প্রাইমারি ভিজুয়াল ফিল্ড এর আরেকটা নাম কি? স্ট্রায়া কর্টেক্স বা ক্যালকারাইন কর্টেক্স। এটা হচ্ছে হলো কি করে? এর মেইন কাজটাই হচ্ছে যে আপনাকে ভিজুয়াল পারসেপশন দেওয়া। আচ্ছা, তাহলে পরের পেজে যাই। দেখেন যে প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স রিসিভস ফাইবার ফ্রম টেম্পোরাল হাফ অফ ইপসিল্যাটারাল রেটিনা এন্ড নেজাল হাফ অফ কন্ট্রাল্যাটারাল রেটিনা। হ্যাঁ, অফকোর্স আমরা এটা তো বুঝি। এবং রাইট হাফ অফ ভিজুয়াল ফিল্ড দেয়ারফর রিপ্রেজেন্ট দ্য ভিজুয়াল কর্টেক্স অফ লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার এন্ড ভাইস ভার্সা। তার মানে হচ্ছে দেখেন এই যে আমি লাল রঙের অবজেক্টটা ছিল মানে হলো এটা রাইট সাইডের ফিল্ড, নীল রঙের অবজেক্টটা হলো লেফট কালারের লেফট সাইডের ফিল্ড। দেখেন ভিজুয়াল কর্টেক্সে এসে এটা উল্টা হয়ে গেছে। রেডটা দেখেন চলে গেছে লেফট সাইডে এবং নীলটা চলে গেছে দেখেন রাইট সাইডে। এটাই এখানে বলা হয়েছে যে উল্টায় যাবে পেছনে এসে। কেন উল্টায় গেল? এই যে ক্রসিং গুলো হলো, ক্রসিং হওয়ার কারণে এই উল্টায় যায়। ওকে, সো আরো একটা বিষয় যে ইনফিরিয়র ফিল্ড এটা রিপ্রেজেন্ট করে সুপিরিয়র রেটিনাল কোয়াড্রেন্ট আর সুপিরিয়র ফিল্ড অফ ভিশন এটা রিপ্রেজেন্ট করে ইনফিরিয়র রেটিনাল কোয়াড্রেন্ট। ম্যাকুলা কি করে? ম্যাকুলা রিপ্রেজেন্ট করে পোস্টেরিয়র পার্ট এরিয়া অফ সেন্ট্রাল ভিজুয়াল ফিল্ড। পজিশন অনুযায়ী যদি বলি, দেখেন এই নীল কালারেরটা এটা হচ্ছে হলো সেন্ট্রাল, তার মানে এটা হলো ম্যাকুলার ফাইবার। ইনফিরিয়রটা দেখেন থাকতেছে কোথায়? উপরে। আর সুপিরিয়র যে ফিল্ডটা সেটা দেখেন থাকতেছে নিচে। কারণ কি? ওই যে ভাইস ভার্সা হয় সেই কারণে। ভিজুয়াল কর্টেক্সের ফাংশন জানতে হবে। প্রাইমারি ভিজুয়াল এরিয়া বা এরিয়া 17 এর কি ফাংশন? এটা হলো ভিশনকে প্রসেস করে, পারসেপশন অফ ভিজুয়াল স্টিমুলাই। আপনি যে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পান হলো প্রাইমারি ভিজুয়াল ফিল্ডের জন্য। প্রসেস করে ভিজুয়াল ফিল্ডকে এবং ইন্টিগ্রেশন করে বিএসভি বা বাইনোকুলার সিঙ্গেল ভিশন। সেকেন্ডারি ভিজুয়াল ফিল্ড এর আরেকটা নাম হলো ভিজুয়াল সাইকিক এরিয়া। এ হচ্ছে হলো আপনাকে অনুধাবন করতে হেল্প করে, কি ইন্টারপ্রিটেশন করে ভিজুয়াল ইনফরমেশন। ধরেন আপনার সামনে একটা কলম রাখা আছে, আপনি কলম চিনেন, আপনি এরপরে যত কলম দেখবেন দেখে চিনতে পারবেন যে এটা কলম। আপনি পেন্সিল চিনেন, আপনি যত পেন্সিল ভবিষ্যতে দেখেন আপনি দেখে চিনতে পারবেন এটা পেন্সিল। এই যে আপনি দেখলেন এই সামনে একটা কলম আছে, কলমটাকে দেখতে হেল্প করলো কে? কলমটাকে দেখতে হেল্প করলো প্রাইমারি ভিজুয়াল এরিয়া। এখন এই কলমটা যে একটা কলমই, এটা যে একটা পেন্সিল না, এই জিনিসটা বুঝতে হেল্প করে সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া। তার মানে এ হলো ইন্টারপ্রিট করে। আপনি প্রাইমারি ভিজুয়াল এরিয়াতে যা দেখতে পাইলেন সেটাকে সে ইন্টারপ্রিট করে। সে কালার পারসেপশন দেয়, মোশন ডিটেকশন করে, ডেপথ পারসেপশন দেয় এবং এই যে বললাম ভিজুয়াল মেমোরি এন্ড অ্যাসোসিয়েশন, মানে আপনি কলম চিনেন, কলমের একটা মেমোরি আপনার মনের মধ্যে গেঁথে আছে এবং পরবর্তী লাইফে যতই কলম দেখবেন পেন্সিলের সাথে আর আপনি ভুল করবেন না। তাহলে খুব শর্ট করে যদি আমি বলি যে কোন জায়গায় ডিফেক্ট হলে কি হবে, তাহলে দেখেন রাইট সাইডেড সার্কামফারেন্সিয়াল ব্লাইন্ডনেস ডিউ টু অপটিক নিউরাইটিস, এটা কোনটা? 1 নাম্বারটা।
তার মানে 1 নাম্বার জায়গাটা কোথায়? এই 1 নাম্বার জায়গাটা। অপটিক নিউরাইটিস হলো মনে করেন সারফেস, এই যে হলো অপটিক নার্ভ এর যে হলো সারফেস লেয়ার এখানে ডিফেক্ট করতেছে এবং যার কারণে হচ্ছে হলো যে পেরিফেরাল ফিল্ডটা সে দেখতে পাচ্ছে। টোটাল ব্লাইন্ডনেস অফ রাইট আই ডিউ টু ডিভিশন অফ অপটিক নার্ভ। ধরেন পুরা নার্ভটা যদি কট করে কেটে যায় তাহলে আর কিছুই দেখতে পারবে না, সে পুরো অন্ধকার দেখবে ওই পাশে। রাইট সাইডে নেজাল হেমিনোপিয়া ডিউ টু পার্শিয়াল লেশন অফ রাইট সাইডের অপটিক কায়াস। দেখেন 3 নাম্বার জায়গাটা, এই জায়গাটা দেখেন আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, নেজাল ফিল্ডটা নষ্ট হয়ে গেছে। নেজাল ফিল্ড কে দেখতে হেল্প করে? নেজাল ফিল্ড কে দেখতে হেল্প করে টেম্পোরাল রেটিনা বা টেম্পোরাল ফাইবার। এই দেখেন আউটার পোর্শন বা অপটিক কায়াজমার এই বাইরের পোর্শনটাতে নষ্ট হয়ে গেছে, বাইরের পোর্শনটাতে কে থাকে? টেম্পোরাল ফাইবার। তো টেম্পোরাল ফাইবার যেহেতু চলে গেছে তার মানে নেজাল ফিল্ডে আমার ডিফেক্ট হয়ে যাবে। বাই টেম্পোরাল হেমিওনেপিয়া যদি অপটিক কায়াজমাতে লেশন হয় তাহলে ধরেন আপনার এই দুই পাশ থেকে আপনি লেশন পাচ্ছেন, দুই পাশ থেকে কম্প্রেশন করতেছে, তাহলে আপনার দুই পাশের এই টেম্পোরাল ফাইবার গুলো নষ্ট হয়ে গেল। তাহলে সেটা কি করবে? টেম্পোরাল ফাইবার যখন নষ্ট হয়ে যাবে তার মানে সে তখন নেজাল ফিল্ডটাকে আর দেখাইতে হেল্প করবে না, বাই নেজাল হেমিনোপিয়া হয়ে যাবে। এবং যখন মাঝখানে এটা হলো প্রেসার ক্রিয়েট করবে মাঝখানে, তখন হচ্ছিল যে নেজাল ফাইবার গুলো নষ্ট হয়ে যাবে এবং টেম্পোরাল ফিল্ড আর সে দেখতে পারবে না, তখন হয়ে যাবে হলো বাই টেম্পোরাল হেমিওনোপিয়া। রাইট সাইডের অপটিক ট্র্যাক্ট হলে কি হবে? কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস হেমিওনোপিয়া। আসেন নামটা আগে বুঝি। কন্ট্রাল্যাটারাল, কন্ট্রাল্যাটারাল কথাটার অর্থ হলো যে সিমিলার, মানে হচ্ছে হলো যে ল্যাটারালিটি মেইনটেইন করবে। আমি এই দুইটা ভিজুয়াল ফিল্ড দেখতে পাচ্ছেন, এইটার যদি হলো এই পাশেরটা নষ্ট হয়, এটা নেজাল নাকি টেম্পোরাল এটা আপনার জানার দরকার নাই, বাম পাশ নষ্ট হয়ে গেছে মানে এইটারও বাম পাশ নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে হলো কন্ট্রাল্যাটারাল। হোমোনাইমাস, হোমোনাইমাস বলতে কি বোঝায়? হোমোনাইমাস মানে হলো একই রকম, দুই পাশের ফিল্ডটা সমান সমান ড্যামেজ হবে। এইটাও যদি 50% ড্যামেজ হয় এটাও 50% ড্যামেজ হবে। হেমিয়ানোপিয়া মানে হচ্ছে অর্ধেক ফিল্ড ড্যামেজ হয়ে গেছে। তার মানে কার জন্য হচ্ছে? রাইট সাইডের অপটিক ট্র্যাক্ট। আমরা জানি কি রাইট সাইডের অপটিক ট্র্যাক্টে কি থাকে? রাইট সাইডের টেম্পোরাল ফাইবার আর লেফট সাইডের নেজাল ফাইবার। তার মানে লেফট সাইডের এই দেখেন নেজাল ফাইবার নষ্ট হয়ে গেল, রাইট সাইডের টেম্পোরাল ফাইবার নষ্ট হয়ে গেল। দেখতে হেল্প করতেছিল কে? এই যে এই ফিল্ডটাকে, এই ফিল্ডটাকে। তার মানে আপনি হচ্ছে হলো দুই পাশেরই আপনি রাইট কন্ট্রাল্যাটারাল হেমিয়ানোপিয়া পাচ্ছেন। দ্যাট ইজ হচ্ছে যদি রাইট সাইডের ট্র্যাকটা নষ্ট হয়, লেফট ভিজুয়াল ফিল্ড নষ্ট হয়ে যাবে। এবং 6 আর 7 দুইটাই হচ্ছে হলো কন্ট্রাল্যাটারাল এবং হোমোনাইমাস হেমিয়ানোপিয়া তৈরি করবে। কোথায় কোথায়? অপটিক রেডিয়েশন এবং ভিজুয়াল কর্টেক্স। তার মানে আমরা বুঝতে পারলাম যে অপটিক ট্র্যাক্ট পার করার পরের থেকে যত রকমের লেশন হবে অপটিক ট্র্যাক্ট থেকে সবই হবে হচ্ছিল কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস। কন্ট্রাল্যাটারাল মানে হলো এই এই যেই পাশে ধরেন রাইট সাইডেরটা যদি লেশন হয় লেফট সাইডের ফিল্ড নষ্ট হয়ে যাবে এবং হচ্ছে হলো যে হোমোনাইমাস হবে মানে হলো সমান সমান অংশ নষ্ট হবে। তো আসেন আমরা লাস্টের টপিকসটা পড়ি, সেটা হলো ব্লাড সাপ্লাই অফ রেটিনা। ব্লাড সাপ্লাই অফ রেটিনা একটু কঠিন তবে মনে রাখার বিষয়, এই জন্য আমি একসাথে সব রেটিনা ব্লাড সাপ্লাই গুলা দিয়েছি যাতে আপনারা একসাথে পড়তে পারেন এবং পরীক্ষার আগের রাতে খুব সহজে রিভিশন দিতে পারেন। রেটিনার যে আউটার 4 লেয়ার সেটা সাপ্লাই আসে কোরিও ক্যাপিলারিস থেকে এবং ইনার যে 6 লেয়ার সেটা আসে সেন্ট্রাল রেটিনাল আর্টারি থেকে। সেন্ট্রাল রেটিনাল আর্টারির আমরা একটু আগেই পড়লাম যে সুপারফিশিয়াল লেয়ার অফ ক্যাপিলারিস থাকে এবং ডিপ লেয়ার অফ ক্যাপিলারিস থাকে। সুপারফিশিয়াল লেয়ার অফ ক্যাপিলারি থাকে নার্ভ ফাইবার লেয়ারে এবং যেই ডিপ লেয়ার অফ ক্যাপিলারিস থাকে সে থাকে হচ্ছে হলো ইনার নিউক্লিয়ার লেয়ারে। এখন ঘটনা কি হয়ে যায়, এই যে 5 নাম্বার যে লেয়ারটা আউটার প্লেক্সিফর্ম লেয়ার এ তো মাঝামাঝি জায়গা, এর জন্য দুই জায়গা থেকেই সাপ্লাই পেয়ে যায়। রেটিনার ভেনাস ড্রেনেজ এরকম সেন্ট্রাল রেটিনাল ভেইন, নামটাও সহজ। সেন্ট্রাল রেটিনাল ভেইন এটা মার্চ করে এই আসে 4টা ভর্টেক্স ভেইন তৈরি করে, এই ভর্টেক্স ভেইন এসে এরা হলো ব্রেইন। এখন এই যে সুপিরিয়র আর ইনফিরিয়র যে ভর্টেক্স ভেইন যেটা হলো যে আপনার 4টা ভর্টেক্স ভেইন ছিল তো এইটা 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 এইটা, ধরেন সুপিরিয়র নেজাল
সুপিরিয়র টেম্পোরাল, ইনফিরিয়র নেজাল, ইনফিরিয়র টেম্পোরাল। এখন এই সুপিরিয়র দুইটা একসাথে হয়ে যায়, ইনফিরিয়র দুইটা একসাথে হয়ে যায়, হয়ে কি করে সুপিরিয়র ভর্টেক্স ভেইন আর নিচেরটা তৈরি করে ইনফিরিয়র ভর্টেক্স ভেইন। এই যে দুইটা এরা হচ্ছে হলো আবার মার্চ করে এবং একত্র হয়ে তারা অপথ্যালমিক ভেইন হিসেবে ড্রেইন দেয়। তাহলে আলটিমেটলি ড্রেইন হচ্ছে কোথায়? ড্রেইন দিচ্ছে এই সুপিরিয়র ইনফিরিয়র অপথ্যালমিক ভেইনে। তাহলে অপটিক নার্ভের ব্লাড সাপ্লাইটা কি দেখেন, ইন্ট্রা অকুলার যে পোর্শন, ইন্ট্রা অকুলার পোর্শনের হচ্ছে আমরা জানি যে চারটা ভাগ: সারফেস নার্ভ ফাইবার লেয়ার, প্রিল্যামিনার, ল্যামিনার ক্রিব্রোসা এবং রেট্রোল্যামিনার। সারফেস নার্ভ ফাইবার লেয়ার মোটামুটি রেটিনাল আর্টারিওল থেকেই চলে আসে, এটা যে হলো ক্যাপিলারিজ গুলো আছে সেগুলো। ঝামেলা হয় এই তিনটার মধ্যে আমরা আসেন পড়ি ল্যামিনার ক্রিব্রোসাটা আগে, এটা হলো মাঝখানে। সো আমরা মনে রাখবো এইটা যদি আমরা পড়ি, আমরা মনে রাখবো এর সামনেরটা কি হচ্ছে এবং এর পিছেরটা কি হচ্ছে। ল্যামিনা ক্রিব্রোসা আসে হলো সিলিয়ারি ভেসেল থেকে। ল্যামিনা ক্রিব্রোসাতে ওই জায়গাতে হচ্ছে হলো আপনার আর্টেরিয়াল সার্কেল অফ জিন এন্ড হেলার থাকে। এই ল্যামিনা ক্রিব্রোসার রিজনে এই সিলিয়ারি যে ভেসেল গুলা এরাই তৈরি করে আর্টেরিয়াল সার্কেল অফ জিন এন্ড হেলার। তার মানে ও পেয়ে যাচ্ছে এই সিলিয়ারি ভেসেল থেকে। এখন এর সামনেরটা দেখেন কই থেকে আসে, পেরি প্যাপিলারি করয়েড ভেসেল। এই দেখেন ছবিতে দেখা যাচ্ছে পেরি প্যাপিলারি করয়েড ভেসেল। এবং এর পিছনের যে অংশটা রেট্রোল্যামিনার রিজন, সেটা আসে হলো সেন্ট্রাল রেটিনাল আর্টারি এবং পায়াল ভেসেল থেকে। পায়াল ভেসেল মানে হচ্ছে হলো এখানে যেই পায়াল প্লেক্সাস থাকে বাইরে, এই প্লেক্সাস থেকে কিছু এই আর্টারি গুলো ভিতরে ঢোকে এবং তারা সাপ্লাই দেয়। এবং এর ভিতরে এই সেন্ট্রাল রেটিনাল আর্টারি এর থেকে ডিফিউশনের মাধ্যমে সে সাপ্লাই পায়। ইন্ট্রা অরবিটাল পোর্শন, এটাও হচ্ছে হলো দুই ভাগে ভাগ করা যায়: মাঝখানের পোর্শন বা হচ্ছে হলো যে অ্যাক্সিয়াল সিস্টেম, এবং বাইরের দিকের অংশ যেটাকে বলা হয় পেরিঅ্যাক্সিয়াল সিস্টেম। পেরিঅ্যাক্সিয়াল সিস্টেমটাকে ভেসেল সারাউন্ডিং দ্য নার্ভ, আর অ্যাক্সিয়াল সিস্টেমে কে থাকে, ভিতরের যে ভেসেল গুলো থাকে তারা। তার মানে আপনি যদি ভেসেলের নামটা জানেন তাহলে আর আপনার কোনো এটা মনে রাখতে সমস্যা হবে না। তাহলে ইন্ট্রা অরবিটাল পোর্শনে কোন কোন ভেসেল থাকে? আগের যে ভেসেল গুলো ছিল তারাই। কারা? অপথ্যালমিক আর্টারি, সার্কেল অফ জিন আর পায়াল প্লেক্সাস। তার মানে এই তিনটা দ্বারাই ইন্ট্রা অরবিটাল পোর্শন সাপ্লাই হয়ে যাচ্ছে। পেরিঅ্যাক্সিয়াল সিস্টেম অফ ভেসেল, এটাতে তাহলে কে কে থাকতেছে? পেরিঅ্যাক্সিয়াল সিস্টেমে হলো লং পোস্টেরিয়র সিলিয়ার আর্টারি, শর্ট পোস্টেরিয়র সিলিয়ার আর্টারি, ল্যাক্রিমাল আর্টারি, সেন্ট্রাল রেটিনাল আর্টারি আর আর্টেরিয়াল সার্কেল অফ জিন। এখানে অনেকগুলো নাম বললাম, এই নামগুলো যদি এতগুলো অ্যাটলিস্ট মনে রাখতে নাও পারেন, তিনটা নাম খালি মনে রাখেন। তার মানে এই তিনটার ভিতর থেকে আমরা দেখেন কমন পাচ্ছি কে কে, সার্কেল অফ জিন আর পায়াল প্লেক্সাস। সরি কি বললাম, সার্কেল অফ জিন আর হচ্ছে হলো যে এই অপথ্যালমিক আর্টারির ব্রাঞ্চ যেটা হচ্ছে হলো যে সেন্ট্রাল রেটিনাল আর্টারি। তাহলে এই অ্যাক্সিয়াল সিস্টেমে কে থাকে? এই দেখেন সেন্ট্রাল রেটিনাল আর্টারি এবং সেন্ট্রাল আর্টারি অফ অপটিক নার্ভ। ইন্ট্রাক্যানালিকুলার পোর্শন, এটাও একই রকম, পেরিঅ্যাক্সিয়াল সিস্টেম এবং মাঝখানে অ্যাক্সিয়াল সিস্টেম। পেরিঅ্যাক্সিয়াল সিস্টেমে কে থাকে? পেরিঅ্যাক্সিয়াল সিস্টেমে বাইরের দিকে যেই ভেসেল গুলো থাকে তারা। আর এই যে পায়াল প্লেক্সাস ফেড মেইনলি বাই ব্রাঞ্চেস ফ্রম অপথ্যালমিক আর্টারি, is supplied by intracanalicular part. তার মানে আপনি এখানেও আমরা কি পাইলাম যে অপথ্যালমিক আর্টারি এ তো আছেই এবং সাথে কিছু পেরিঅ্যাক্সিয়াল সিস্টেম অফ ভেসেল। আমি আগেই বলছি পেরিঅ্যাক্সিয়াল সিস্টেম দেখলেই নাম সহজেই লিখে দেবেন কি কি, সার্কেল অফ জিন এবং আরেকটা হচ্ছে থাকে সেটা হলো পায়াল প্লেক্সাস। তার মানে আগেরটাও যা ছিল এটাতেও কিন্তু ঠিক তাই আছে। ইন্ট্রা অরবিটাল পার্ট আর ইন্ট্রা ক্যানালিকুলার পার্ট both have the same blood supply. থাকে বাকি কে? ইন্ট্রাক্রেনিয়াল পার্ট। এই ইন্ট্রাক্রেনিয়াল পার্ট এটা একটু জটিল, ঠিক আছে। এটার হচ্ছে চারটা সোর্স থাকে মেইনলি।
ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, অপথ্যালমিক আর্টারি আর অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। তাহলে আপনারা কিভাবে করে মনে রাখবেন? এটা হচ্ছে হলো যে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, অপথ্যালমিক আর্টারি এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এই তিনটা। এর বাইরে যদি আরেকটা কিছু মনে রাখেন সেটা হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারির সাথে ফ্রিতে আসে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এই চারটা আর কি সোজা কথা, বা মূলত তিনটা। জাস্ট তিনটা নাম মনে রাখেন তাহলেই যথেষ্ট ইন্ট্রাক্রেনিয়াল পার্ট থেকে। অপটিক কায়াজমা, অপটিক কায়াজমাতে দেখেন কে ব্লাড সাপ্লাই দেয়? এই ছবিটা তো আপনারা অলরেডি পড়ে ফেলছেন, আমরা রিলেশন পড়ার সময় ছবিটা পড়ছি। anterior cerebral artery, anterior communicating artery, superior hypophyseal artery, মনে রাখলে রাখেন, না রাখেন সমস্যা নাই। posterior communicating artery এবং posterior cerebral artery, তার মানে দুইটা anterior আর হলো দুইটা posterior, এরাই থাকে হচ্ছে অপটিক কায়াজমার সাপ্লাই হিসেবে। দেন হচ্ছে যে থাকে আপনার অপটিক ট্র্যাক্ট, এর সাপ্লাই কই থেকে আসে? যত পিছনে আসবো তত পিছনের আর্টারি গুলা। তার মানে দেখেন এর আগেরটা আমরা শেষ করছি কি দিয়ে? শেষ করছি পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি দিয়ে। পোস্টেরিয়র কমিউনিকেটিং, তাহলে এরটা শুরু হবে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি দিয়ে। পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি এবং তারও পিছনের আর্টারি কে ব্রেনের অ্যান্টেরিয়র করাইডাল আর্টারি, এই দুইটার মাধ্যমে এই সাপ্লাই পাচ্ছে। ল্যাটারাল জেনিকুলেট বডি, আগেরটা যেরকম বললাম যে ওর যেখানে শেষ এর এখানে শুরু। আগেরটা শেষ হয়েছিল কোথায়? অ্যান্টেরিয়র করাইডাল আর্টারি, তার মানে এর ব্লাড সাপ্লাই পাবে কই থেকে? অ্যান্টেরিয়র করাইডাল আর্টারি থেকে। ব্রাঞ্চেস অফ অ্যান্টেরিয়র করাইডাল আর্টারি, এবং এর পিছনের যে জিনিসটা আরো একটা, সেটা হলো পোস্টেরিয়র করাইডাল আর্টারি। তাহলে অপটিক রেডিয়েশন এ হচ্ছে হলো কিরকম? এ সবার সাম আপ হয়ে থাকে। কোনটা? হচ্ছে হলো যে অ্যান্টেরিয়র করাইডাল আর্টারি এবং ফ্রম বোথ পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, দুইটা থেকে আসে। আরো একটা থাকে, সেটা কি? ক্যালকারাইন আর্টারি। যদি মনে রাখতে পারেন খুব ভালো, সেটা হলো মিডল সেরেব্রাল আর্টারি। তবে ক্যালকারাইন আর্টারিটা খুব বেশি ইম্পর্টেন্ট মনে রাখা। কি কারণ? কারণ হলো ক্যালকারাইন আর্টারিতে যদি কোনো ব্লকেট হয় সেই ব্যক্তির ম্যাকুলার ভিশনে প্রবলেম হওয়া শুরু করে। সো ক্যালকারাইন আর্টারি is of a great importance. তো এটাই ছিল স্লাইড। তো আমি একটু জাস্ট আগে চলে যাচ্ছি, একজন ভাইয়া কোশ্চেন করছিলেন সেই জায়গাটাতে। আপনারা কেউ লিভ করবেন না, আমি এখন আবার হলো ভিজুয়াল পাথওয়ের কোশ্চেন গুলা শুনবো এরপরে। ওকে, সো যে ভাইয়া কোশ্চেন করছিলেন আছেন কি আপনি? জি ভাই। ওকে, ফাইন। দেখেন আমরা এই ছবিটা মনে মনে ড্র করে নিচ্ছি, বা পরীক্ষার হলে পট করে একটা ব্যাটারির মতো দুইটা জিনিস আইকে আমরা ড্র করে নিচ্ছি, ঠিক আছে? এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন দাগ দিব। কোন জায়গায় দাগ দিব? এই দেখেন, এটা হলো এই যে ঘাড়, ওর ঘাড় বরাবর দেখেন এই যে নেক, হ্যাঁ, চিকন জায়গাটা, ওর ঘাড়ের ওখানে আমি দাগ দেবো এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন। তার মানে হচ্ছে হলো এক্সটার্নাল লিমিটিং মেমব্রেনের বাইরে কে থাকতেছে? ইনার সেগমেন্ট এবং হচ্ছে হলো আউটার সেগমেন্ট, বোথ। কোণের ক্ষেত্রে কি হয়? কোণ হচ্ছে হলো ছোটখাটো বেটে, ওর ঘাড় থাকে না, ওর ঘাড় নাই, এই একটা চেঞ্জ। এবং এই যেহেতু এই লোকটার ঘাড় নাই, এর কি হয়? এই ঘাড় না থাকার কারণে ইনার সেগমেন্টটাই তার সেই ঘাড় হিসেবে কাজ করে। তাই কি হয়ে গেছে? জাস্ট এক লেভেল করে উপরে উঠে গেছে। এখানে ইনার সেগমেন্টটা ছিল এক্সটার্নাল লিমিটিং মেমব্রেনেরও বাহিরে এখানে, আর সেটা বাইরে থাকতে পারতেছে না যেহেতু তার ঘাড় নাই। ঘাড়ের জায়গাটা পূরণ করে দিচ্ছে হলো এই ইনার সেগমেন্ট। সো ইনার সেগমেন্টটা চলে যাচ্ছে এক্সটার্নাল লিমিটিং মেমব্রেনের উপরে বা ইনার পোর্শনে। এবং থ্যাংক ইউ। এক্সটার্নাল লিমিটিং মেমব্রেনের বাইরে থাকতেছে কে? শুধুই আউটার সেগমেন্টটা। তার মানে রড, লেয়ার অফ রড এন্ড কোন যদি আরো প্রিসাইজলি বলি, তাহলে রডের ক্ষেত্রে কে কে থাকতেছে লেয়ার অফ রড এন্ড কোনে? বলেন তো ভাই।
রডের ক্ষেত্রে আউটার এক্সটার্নাল লিমিটিং মেমব্রেনের বাইট সাইডে দুটোই থাকে, দুইটাই থাকে। ইনার সেগমেন্টে না, ক্ষেত্রে only অনেক ক্ষেত্রে শুধুমাত্র আউটার সেগমেন্ট। outer segment, yes, right, very good. So এই ছিল লেকচার। আমি এখন আপনাদের কাছ থেকে কোশ্চেন নেব। ওকে, তো কোশ্চেন করেন প্লিজ। হ্যালো 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 ভাইয়া, ওই যে ভিজুয়াল পাথর যে লেসন গুলা বললেন, ওগুলো লেসন গুলো আরেকটু বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, না আজকে অ্যাকচুয়ালি ভিজুয়াল পাথওয়ের লেসনের ক্লাস না। আমি এখানে সাথে এক্সট্রা হিসেবে এই জিনিসটা আর কি পড়ালাম। ভিজুয়াল পাথওয়ে লেসন নিয়ে আমি পড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সো এখানে আপনাকে জাস্ট হলো একটা আমি কথা ওখানে আমার বলা মিস হয়ে গেছিল, আপনি বলাতে আমার মনে পড়ছে। সেটা হচ্ছে হলো যে আপনারা জাংশনাল স্কোটোমা নামটা হয়তো বা শুনছেন। হ্যাঁ, জাংশনাল স্কোটোমাটা কোথায় হবে? এই যে অপটিক নার্ভের এই যে হলো কায়াজমার কাছাকাছি যে পোর্শনটা, এখানে যদি লেশন হয় তাহলে হবে জাংশনাল স্কোটোমা। তার মানে কোন জায়গাটা? প্রক্সিমাল পোর্শন অফ অপটিক নার্ভ। কেন জাংশনাল স্কোটোমা হবে? এই ধরেন আমার রাইট সাইডের অপটিক নার্ভে আমি যদি লেশন হয়, এটা যদি ছিঁড়ে যায়, বড় করি, এটা যদি ছিঁড়ে যায় রাইট পাশেরটাও, লেফট পাশেরটাও এফেক্টেড হয়ে যাবে জাংশনাল স্কোটোমার জন্য। কেন? এই যে লেফট পাশের লোয়ার নেজাল ফাইবার গুলা এখান থেকে আইসে ক্রস করে একবার উকি দিয়ে এসে চলে যায়, অ্যান্টেরিয়র ভন উইলব্র্যান্ড নি ফরমেশন করে। তো এটাই হচ্ছে যে জাংশনাল স্কোটোমা। এবং অন্যান্য যে স্কোটোমা বা অন্যান্য যে ভিল ডিফেক্ট গুলা, এগুলার জন্য আপনাদেরকে আমি বলি যে একটা কমন ফর্মুলা হচ্ছিল, মনে রাখবেন, সেটা হচ্ছিল যে আফটার পাসিং দ্য অপটিক ট্র্যাক্ট পাস করার পরে যত রকমের ডিফেক্ট হবে সবগুলো হবে কন্ট্রাল্যাটারাল এবং হোমোনাইমাস। অপটিক ট্র্যাক্টে এসে কি হবে? অপটিক ট্র্যাক্টে সেই জিনিসটা থাকবে না। সেটা হচ্ছে যে ওই যেভাবে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল সেই অ্যারেঞ্জমেন্টটা যদি আপনি মনে রাখেন তাহলে ফিল্ড ডিফেক্টটা মনে রাখতে পারবেন। কায়াজমাতেও হলো সেম, কায়াজমাতেও আপনাকে অ্যারেঞ্জমেন্টটা মনে রাখতে হবে যে কায়াজমার সেন্ট্রাল পোর্শনে কে যায়, কায়াজমার পেরিফেরাল পোর্শন বা এই ল্যাটারাল পোর্শন দিয়ে কে যায়। ল্যাটারাল পোর্শন দিয়ে যায় টেম্পোরাল ফাইবার এবং মাঝখান দিয়ে যায় নেজাল ফাইবার। সো নেজাল ফাইবার যখন চলে যাবে টেম্পোরাল ফিল্ড নষ্ট হয়ে যাবে, টেম্পোরাল ফাইবার যখন চলে যাবে তখন নেজাল ফিল্ড নষ্ট হয়ে যাবে। আর এর আগেরটা তো সোজাই, এর আগের নর্মাল অপটিক নার্ভের বিষয়। অপটিক নার্ভ যে পাশেরটা চলে যাবে সেই পাশেরটা ফুল অন্ধ হয়ে যাবে। এটা আর কি ইন শর্ট, বাট এটা সম্পর্কে আরো ইন ডিটেইলস ভাবে আমি পড়াবো, বেশিক্ষণ লাগবে না, সেটা আপনাদের নিউরো অ্যানাটমি লেকচারের সময় সাথে পড়াই দেবো। তো আর এর বাদে আর ভাইয়া ব্লাড সাপ্লাই অফ ভিজুয়াল পাথওয়ে থেকে কি প্রতিবারই কোশ্চেন আসে? হ্যাঁ আপু, এটা হচ্ছে কি এটা আসলে আসে, ঠিক আছে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে যেহেতু বইয়ে একটু হ্যাফাজার্ড ভাবে লেখা এবং একটু বেশি বেশি লেখা, আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। হ্যাঁ, এখান থেকে পড়ে নেন, জাস্ট নামগুলা খালি মনে রাখেন। যেভাবে করে আমি বললাম যে একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে, একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে, এভাবে করে যদি মনে রাখেন আসলে মনে রাখা সম্ভব। আমার কাছে মনে হয় যে কায়াজমার পরের থেকে যা আছে সবই আসলে সহজ। কায়াজমার আগের গুলা মনে রাখা একটু কষ্ট। কায়াজমার আগের গুলা হচ্ছে তাও দুই ভাগে ভাগ করে পড়াইলাম, যে পেরি অ্যাক্সিয়াল সিস্টেম আর অ্যাক্সিয়াল সিস্টেম। অ্যাক্সিয়াল সিস্টেম বললেই কি বুঝবেন আর পেরি অ্যাক্সিয়াল সিস্টেম বললেই কি বুঝবেন, দুইটার নামও বলে দিছি। যে পেরি অ্যাক্সিয়াল সিস্টেম মানে হচ্ছে যে আর্টেরিয়াল সার্কেল অফ জিন এন্ড হেলার আর পায়াল প্লেক্সাস, আর অ্যাক্সিয়াল সিস্টেম মানে হলো অপথ্যালমিক আর্টারি। এবং ইন্ট্রা অরবিটাল আর ইন্ট্রা ক্যানালিকুলার দুইটাতেই ব্লাড সাপ্লাই সেম, শুধু হচ্ছে হলো যে ডিফারেন্ট থাকে সারফেস ফাইবার লেয়ারে এবং হচ্ছে হলো যে আপনার একদম লাস্টে যে ইন্ট্রাক্রেনিয়াল যে পোর্শনটা সেটা। তো এই দুইটা জাস্ট যদি মনে রাখেন আসলে বাকিগুলো আর মনে রাখা কষ্ট হবে না। তো আজকে লেকচারটা কেমন বুঝতে পারছেন আপনারা? এটা কি আসলে হেল্পফুল হয়েছে আপনাদের জন্য? ভাই আপনার সবগুলো ক্লাসে খুব সুন্দর, আমরা মিস করছি যে
যদি অ্যাপসে দেওয়া থাকে তাহলে একটু ভালো হয়, যেমন আচ্ছা, হ্যাঁ, রাইট, আজকের ক্লাসটা মেবি রেকর্ড হচ্ছে ভাইয়া ইনশাআল্লাহ। হচ্ছে অ্যাপসে ক্লাস অ্যাড করে দেয়, ঠিক আছে, সবগুলো রেকর্ড থেকে সব ভাইয়া আপুদের ক্লাসই অ্যাড করে, কিন্তু এত টাইম নেয় যে আমরা হচ্ছে যে আজকে ক্লাস করলাম আর এক সপ্তাহ পরে অ্যাড করে, তখন এই রাইট, রাইট, ক্লাসের কথা এত মাথায় থাকে না, ঠিক আছে, তখন ক্লাস করলেও ভালো, কিন্তু এখন যেভাবে মাথায় থাকছে নতুন করে আবার ওটা মনে করতে হবে। ওকে, ওকে, আমি এটা এনশিওর করব আজকের যে ক্লাসটা এটা যাতে কালকের ভিতরে আপলোড হয়ে যায় অ্যাপসে, আমি কথা দিচ্ছি, আমি এটা এনশিওর করবো ইনশাআল্লাহ। ওইটার আগে হলে ভালো হয়। আমি কালকের ভিতরেই আমি ট্রাই করব। কালকে যদি নাও করতে পারি, হ্যাঁ, আসলে টেকনিক্যাল কারণে অনেক সময় করা যায় না, হয় কি অ্যাপসে এই রেকর্ডেড ক্লাসগুলো হয় 4.5 জিবি থেকে 5 জিবির মতো, তো অনেক সময় মানে একটু টাইম নেয় এটা আপলোড হইতে, আবার মানে ব্যান্ডউইথের একটা ব্যাপার থাকে। তো আমি ডেডলাইন নিয়ে নিচ্ছি, কালকে যদি না পারি আমি অবশ্যই পরশু দিনের ভিতরে এটা আপনাদেরকে আপলোড করে দেবো। এনিহাও পরীক্ষার আগে আপনারা এই রেকর্ডিং ক্লাসটা দেখে পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ। পিডিএফটা একটু আজকে দিয়ে দিলে ভালো হয়। রাইট, হ্যাঁ, আমি দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো। জি ভাইয়া, ওই যে অন্য ভাইয়া আপুদের ক্ষেত্রেও যদি একটু আগে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটা আমি মেন্টরদেরকে জানাই দেবো, সমস্যা নেই, অফকোর্স। আরেকটা জিনিস ভাইয়া, যদি কোনো কারণে দেখা যাচ্ছে জিবি বেশি থাকে আর কি, সেক্ষেত্রে লিঙ্ক দিলেও কিন্তু চলে, আমরা গ্রুপের লিঙ্কটা দিলেও আমরা ওই সময় ক্লাসটা করে নিয়ে পরবর্তীতে দিতে হলো রেকর্ডিং ক্লাসটা না, না, রেকর্ডিং ক্লাসটা অ্যাপসেই থাকবে ইনশাআল্লাহ, সমস্যা নেই, অ্যাপসেই থাকবে। লিংক দিলে তো আপনাদের ধরেন রেকর্ড ক্লাসটা একটা সার্টেন টাইমে থাকবে, হ্যাঁ, ধরেন আপনি এখন আমার একটা কথা বুঝলেন না, 5 মিনিট আগে দেখতে চাচ্ছেন, সেগুলো ফ্যাসিলিটি পাবেন না, এগুলো অ্যাপসে পাবেন, অ্যাপসে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ। জি ভাইয়া, থ্যাংক ইউ, অ্যাপসটাও সুন্দর গোছানো, আমাদের জন্য হেল্পফুল, ভালো। ওকে, ওকে, টাইম একটু আগে আর রাইট, কি। না, টাইমের বিষয়টা আমি অথরিটির সাথে কথা বলবো, এটা আমি সলভ করবো, কথা দিচ্ছি ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ সো মাচ। তো যদি আপনাদের ইয়েটা ভালো থাকে, স্লাইডের তো লাস্টের পেজটা তো আর দেখাইতে পারলাম না, লাস্টের পেজটা ছিল হচ্ছে সবাইকে ধন্যবাদ, দেখতে পাচ্ছেন আশা করি, সবাইকে ধন্যবাদ। কুরআনের একটা আয়াত, আমার ফেভারিট আয়াত এটা, হুইচ অফ দ্য ফেভার অফ ইউর লর্ড উইল ইউ ডিনাই, এটা হলো কুরআনের সূরা আর রহমান এর একটা আয়াত। সবাইকে ধন্যবাদ। Thank you for your attention. Wishing you all the best. For any related query, I'm Dr. M. Haq Alvi. This is my contact number. You can contact me on WhatsApp or you can contact on the group. গ্রুপে রিভিউ জানাবেন, খারাপ লাগলো জানাবেন, ভালো লাগলো জানাবেন। Any kind of critical and technical criticism is always accepted and allowed. আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবেন গ্রুপে। নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে নেক্সট উইকে। রেটিনার যতগুলো ক্লাস আছে ইনশাআল্লাহ আমি নিব, আপনাদেরকে চেষ্টা করব ফুল কনসেপ্ট ক্লিয়ার করে যাতে আপনারা পরীক্ষার হলে যেতে পারেন। ফর বোথ রেটিনা অ্যানাটমি, রেটিনা ফিজিওলজি এবং নিউরো অপথ্যালমোলজি, ক্রেনিয়াল নার্ভ, যত নার্ভ রিলেটেড যে ইয়াগুলো আছে এগুলো আমি ইনশাআল্লাহ নিব এবং ক্লিয়ার করে দেবো ফুল, কথা দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, শুভকামনা সবাইকে। Thank you so much. আসসালামু আলাইকুম ভাই। Assalamu alaikum. Walaikum assalam আপু, thank you. Record.